আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা অনেক ভালো আছো। শিক্ষার্থী ভাই বোনেরা, আজকে আমি তোমাদের সাথে তোমাদের ডুয়েট অ্যাডমিশনের রসায়নের প্রথম চ্যাপ্টার তোমরা অলরেডি দেখতে পাচ্ছ প্রতীক সংকেত যোজনী নিয়ে আজকে আমি তোমাদের সাথে বিস্তারিত আলোচনা করব। তো অধ্যায়টা আলোচনা করার জন্য আমি অধ্যায়টা কয়েকটা লেকচারে বিভক্ত করেছি। তো আজকে আমি তোমাদের সাথে এই অধ্যায়ের লেকচার 1 নিয়ে আলোচনা করব। তো এই অধ্যায়টার উপর টোটাল 5টা লেকচার হবে, ঠিক আছে? তো আজকে আমরা তোমাদের সাথে লেকচার 1 নিয়ে বিস্তারিত আলোচনা করব। আর ক্লাসটা করার সময় অবশ্যই তোমরা খাতা কলম নিয়ে বসে তারপর ক্লাসটা করবা, ঠিক আছে? আর আমাদের ডুয়েট অ্যাডমিশনের এই কোর্সের উপরে আমাদের কিন্তু গাইড আছে, ঠিক আছে? তো তোমরা অবশ্যই গাইডগুলো সংগ্রহ করবা, সে নিয়ে আমি বিস্তারিত এই ক্লাসের শেষে তোমাদেরকে বিস্তারিত জানাবো। তো চলো শিক্ষার্থীরা, আজকে আমরা ডুয়েট অ্যাডমিশনের প্রথম লেকচার, সেটা হচ্ছে রসায়নের প্রথম লেকচার প্রতীক সংকেত যোজনী, এটা নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো চলো আমরা শুরু করি। তো এইটার ক্ষেত্রে রসায়নটা শুরু করার ক্ষেত্রে কিছু নম্বর বন্টন নিয়ে একটু আলোচনা করব বা মান বন্টন নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। অনেকে তোমরা জানতে চাও যে স্যার ডুয়েটের রসায়নের উপর আসলে কত মার্কের পরীক্ষা হবে, সিলেবাস কি, এগুলো নিয়ে একটু বিস্তারিত কথাবার্তা বলেন, কারণ আজকে যেহেতু প্রথম ক্লাস তো একটু বিস্তারিত কথাবার্তা বলবো আর কি, ঠিক আছে? তো চলো আমরা দেখি। তো প্রথমে রসায়নের নম্বর বন্টন যে ডুয়েটের পরীক্ষায় আমরা দেখি বহু নির্বাচনী, যেটা সেটা হচ্ছে আমাদের বহু নির্বাচনীটা বা এমসিকিউ, যেটাকে আমরা বলতেছি এমসিকিউ। কি বলতেছি ভাই বলো তো? এমসিকিউ। এইটা আমাদের টোটাল এমসিকিউ আসবে 10টা। কয়টা এমসিকিউ আসবে? 10টা। প্রত্যেকটাতে কত মার্ক? আচ্ছা এখানে বলে দিই, 10টা এমসিকিউ আসবে। এই 10টা এমসিকিউ এর মধ্যে 10টাই অ্যান্সার করতে হবে, তোমাকে 10টাই অ্যান্সার করতে হবে, ঠিক আছে? 10টা এমসিকিউ, কোনো ছাড় নেই। এবং প্রত্যেকটাতে কত মার্ক করে জানো? 10 ইন্টু 1.5 মার্ক। সেটা পরে, এটা হচ্ছে টোটাল হচ্ছে তোমার 15 মার্কের এমসিকিউ আসবে। রসায়নের টোটাল মার্ক হচ্ছে 40। আমি যেটা বলতে ভুলে গেলাম, রসায়নের টোটাল মার্ক কত? রসায়নের টোটাল মার্ক হচ্ছে 40। এই 40-এর মধ্যে মার্ক বন্টন আমি তোমাদের দেখাচ্ছি। তাহলে তোমার হচ্ছে বহু নির্বাচনী বা এমসিকিউ আসবে 10টা, অ্যান্সার 10টাই করতে হবে, 1.5 করে মার্ক, 15 মার্ক থাকবে। আর লিখিত অংশে প্রশ্ন থাকবে 4টা, তোমাকে 4টাই অ্যান্সার করতে হবে, 4টার মধ্যে 4টাই অ্যান্সার করতে হবে, এখানে কোনো ছাড় নাই। তবে এখানে একটা ব্যাপার আছে, সব মিলে 3টা থাকবে 6 মার্কের, 3×6 হচ্ছে 18, আর একটা থাকবে 7 মার্কের। 3টা থাকবে 6 মার্কের কোশ্চেন, একটা থাকবে 7 মার্কের কোশ্চেন, টোটাল 4টা কোশ্চেন থাকবে, এই হচ্ছে 7 মার্ক। এই টোটাল হচ্ছে আমাদের 25 মার্ক। বুঝছো? এটা ডুয়েট অ্যাডমিশনের সিলেবাসে দেয়া আছে যে লিখিততে 4টা প্রশ্ন থাকবে, 4টায় অ্যান্সার করতে হবে। এবং এইখানে হচ্ছে তোমাদের কি বলে, 3টা থাকবে 6 মার্কের, এটাতে 18 মার্ক, আর একটা থাকবে 7 মার্কের, এই হচ্ছে তোমার হচ্ছে টোটাল 25 মার্ক। এই 25 আর 15 সব যোগ করে দেখবা মোটামুটি 40 মার্কে তোমাদের কোশ্চেন। তো এইটা হচ্ছে ডুয়েট অ্যাডমিশনের রসায়ন সিলেবাসের মান বন্টন নিয়ে কথা বললাম, ঠিক আছে? তো এখন রসায়নের প্রশ্নের ধরন তোমরা প্রায় জিজ্ঞেস করো, স্যার রসায়ন প্রশ্নটা কিভাবে হয়, কি কি আসে এই 40 মার্ক? তো প্রথমত সাধারণত আমি একটা আনুমানিক বা তোমাদের বিগত সালের প্রশ্ন যেভাবে হয় ওভাবে একটু যদি বলি, 1 নাম্বার হচ্ছে তোমাদের পরীক্ষাতে আছে সংকেত লিখো টাইপের কিছু কোশ্চেন থাকে। সংকেত লিখো, বাণিজ্যিক নাম আসে বা কিছু সংকেত আসে, এই টাইপের কিছু কোশ্চেন আছে। তো এটা আমাদের সংকেত লিখো টাইপের কিছু কোশ্চেন থাকে। 2 নাম্বার হচ্ছে অর্ধপূর্ণ বিক্রিয়া পূর্ণ করো, বিক্রিয়া রিলেটেড কিছু কোশ্চেন থাকে। বিক্রিয়া রিলেটেড কীরকম স্যার? বিক্রিয়া আসে, যেমন মনে করো অ্যালুমিনিয়াম অক্সাইড প্লাস HCl, এটা দিয়ে এইরকম রেখে দিল সমান সমান, তাহলে এটা ফিল আপও করতে হবে, সমতাও করতে হবে, এরকম কারিগরি কিছু কোশ্চেন থাকে, বিক্রিয়া রিলেটেড কিছু কোশ্চেন থাকে। সংকেত কি? সংকেত হচ্ছে তোমাকে বললো যে জিঙ্ক সালফেটের সংকেত লিখো, বাংলায় লিখে দিল জিঙ্ক সালফেট, জিঙ্ক সালফেট এরকম দিয়ে এটা ফাঁকা রেখে দিল, তখন এখানে তোমাকে এরকম সংকেতটা লিখতে হবে, উত্তর লিখতে হবে এরকম করে, জিঙ্ক, এটা তোমাকে লিখতে হবে, এরকম সংকেত লিখো আসবে 4টা। তো আর হচ্ছে বিক্রিয়া, বুঝছো বিষয়টা? বিক্রিয়া থাকে। 3 নাম্বার হচ্ছে তোমাকে যদি বলা হয় যে হচ্ছে শূন্য স্থান পূরণ থাকে, শূন্য স্থান গ্যাপ থাকে, শূন্য স্থান পূরণ করতে হয়, এই টাইপের কিছু কোশ্চেন আমাদের থাকে।
4 নম্বরে কি থাকে জানো? শূন্য স্থান পূরণের পর সত্য মিথ্যা টাইপের কোশ্চেন থাকে। সত্য মিথ্যা টাইপের কোশ্চেন থাকে, যে একটা লাইন দিয়ে বললো যে এই ওয়ার্ডটা, একটা লাইন লিখে দিয়ে বললো এটা ট্রু না ফলস লেখো, এটা ট্রু না ফলস, ট্রু হলে টি লিখবা, ফলস হলে ফলস লিখবে, এরকম কিছু কোশ্চেন থাকে। তো একটা হচ্ছে সংকেত থাকে, বিক্রিয়া থাকে, শূন্য স্থান পূরণ থাকে, সত্য মিথ্যা টাইপ থাকে। 5 নাম্বার হচ্ছে তোমার এখানে কিছু থিওরি থাকে, থিওরিটিক্যাল কিছু কোশ্চেন থাকে, এটা তো থাকবেই। তারপরে 6 হচ্ছে গাণিতিক সমস্যা বা ম্যাথমেটিক্যাল প্রবলেম থাকে, গাণিতিক সমস্যা। তো এই যে থিওরি থেকে তোমার জৈব যৌগ অংশ থেকে মাস্ট কোশ্চেন হবে, জৈব যৌগ থেকে মাস্ট বি কোশ্চেন হবেই, এটা ভালো করে পড়তে হবে। হ্যাঁ, এরপরে আরও তো অন্যান্য থিওরি পার্ট আছে, সেগুলো দেখবো, পরমাণুর গঠন, পর্যায় সারণী, রাসায়নিক বন্ধন, জারণ বিজারণ, এগুলো থাকবেই। তো যাই হোক, আমি তোমাদের একটা ধারণা দিলাম যে সংকেত থাকে, বিক্রিয়া থাকে, শূন্য স্থান পূরণ থাকে, সত্য মিথ্যা থাকে, কিছু থিওরি থাকে এবং একটা গাণিতিক সমস্যা থাকে। এইভাবে কিন্তু রসায়নের টোটাল 40 মার্কের কোশ্চেন হয়, ঠিক আছে? এইভাবে রসায়নের 40 মার্কের কোশ্চেন হয়। ওকে, এখন রসায়নের সিলেবাসটা কি স্যার? তোমরা প্রায় প্রশ্ন করো স্যার রসায়নে কী কী পড়বো? তাহলে রসায়নের সিলেবাসটা নিয়ে এখন আমি তোমাদের সাথে বিস্তারিত আলোচনা করব। তো প্রথমে হচ্ছে রসায়ন বইটাকে যদি তুমি ভাগ করো, তোমাদের বইটার দিকে তাকাও, তাহলে রসায়ন বইয়ে দেখবো টোটাল ইউনিট আছে হচ্ছে 4টা বা 5টা। তো 4টা ইউনিটের মধ্যে ভৌত অংশ বলি, একটা ভৌত থিওরি, একটা ভৌত হচ্ছে ম্যাথ। তো ভৌত অংশ 2 ভাগে ভাগ করা যায়, একটা ভৌত থিওরি অংশ, পরমাণুর গঠন, পর্যায় সারণী, রাসায়নিক বন্ধন, জারণ বিজারণ, অ্যাসিড ক্ষার লবণ, এগুলো থিওরি টাইপ। আর কিছু আছে ম্যাথ টাইপের, দেখবো আমরা কিছু অধ্যায় ম্যাথ টাইপ। তারপরে ধাতু অধাতু টাইপ আমরা দেখবো, এবং ফাইনালি আমরা জৈব যৌগ দেখবো। তাহলে রসায়নটাকে মোটামুটিভাবে 4 ভাগে ভাগ করা যাচ্ছে, একটা ভৌত থিওরি, ভৌত ম্যাথ, ধাতু অধাতু অংশ এবং জৈব যৌগ অংশ। তো চলো আমরা আসলে কোন কোন অধ্যায়গুলো পড়া লাগবে সেগুলো তোমরা লিখে নাও খাতার মধ্যে। তো ভৌত থিওরি অংশ থেকে কি কি পড়বো আমরা? থিওরি থেকে একটা অধ্যায় নাম হচ্ছে প্রতীক সংকেত যোজনী, এটা পড়বো থিওরি থেকে। প্রতীক সংকেত যোজনী, অ্যাসিড ক্ষারক লবণ, এটা পড়তে হবে। রাসায়নিক ক্রিয়া বিক্রিয়া, এটা পড়তে হবে। পরমাণুর গঠন, পর্যায় সারণী, রাসায়নিক বন্ধন, জারণ বিজারণ, এই কটা অধ্যায় কিন্তু পড়তে হবে। তোমরা খাতার মধ্যে এগুলো সুন্দর করে ফ্রেশ করে লিখে নিবা। প্রতীক সংকেত যোজনী, অ্যাসিড ক্ষার লবণ, রাসায়নিক ক্রিয়া বিক্রিয়া, পরমাণুর গঠন, পর্যায় সারণী, রাসায়নিক বন্ধন, জারণ বিজারণ, এই কটা অধ্যায় আমাদের থিওরির জন্য পড়তে হবে, ঠিক আছে? এগুলো ভালো করে লিখে নাও খাতায়। এরপর ম্যাথের জন্য কোন অধ্যায়গুলো পড়বো আমরা? ম্যাথের জন্য আমাদেরকে পড়তে হবে গ্যাসের ধর্ম, অ্যাভোগাড্রোর প্রকল্প, দ্রবণের ঘনমাত্রা, মোলারিটি, নরমালিটি, মোলালিটি, এই অধ্যায়টা, পিএইচ এবং পিএইচ স্কেল, এই অধ্যায়টা পড়বো এবং তড়িৎ বিশ্লেষণ পড়বো। তাহলে ম্যাথের জন্য আমাদের কোন কোন অধ্যায়গুলো পড়তে হবে বলো তো একটু? ম্যাথের জন্য যে অধ্যায়গুলো পড়তে হবে, একটা হচ্ছে গ্যাসের ধর্ম, অ্যাভোগাড্রোর প্রকল্প, দ্রবণের ঘনমাত্রা, পিএইচ ও পিএইচ স্কেল, তড়িৎ বিশ্লেষণ, এই ক্লাসগুলো কিন্তু আমাদের সুন্দর করে কি করতে হবে? পড়তে হবে, এই অধ্যায়গুলো পড়তে হবে, ঠিক আছে? ধাতু অধাতু থেকে কি পড়বো আমরা? ধাতু থেকে আমাদের কটা ধাতু পড়তে হবে, যেমন একটা হচ্ছে সোডিয়াম ধাতু, সোডিয়াম না, একটা হচ্ছে আয়রন ধাতু পড়তে হবে, আয়রন, তারপরে কপার, তারপরে হচ্ছে জিঙ্ক, তারপর অ্যালুমিনিয়াম, তারপর সোডিয়াম, ক্যালসিয়াম, এই ধাতুগুলো পড়তে হবে। তো মোটামুটি এগুলো সিলেবাসের মধ্যে আছে, আর এই দুটো সিলেবাস বহির্ভূত, তারপরেও পড়তে হবে সোডিয়াম, ক্যালসিয়াম, কারণ ওখান থেকে মাঝে মাঝে প্রশ্ন হয়। এই কয়টা ধাতুর বিক্রিয়া পড়তে হবে, কি পড়তে হবে? বিক্রিয়া, প্রস্তুতি, এগুলো পড়তে হবে। আর অক্সাইড অধ্যায় পড়বো আমরা, পানি অধ্যায় পড়বো, এই দুটো মূলত অধাতু, ওইটা ধাতু, এগুলো কি? এই দুটো অধ্যায় কি মূলত বলো তো? অধাতু। তাহলে ধাতু অধাতু আমরা পড়বো। ধাতুর মধ্যে আয়রন, কপার, জিঙ্ক, অ্যালুমিনিয়াম, সোডিয়াম, ক্যালসিয়াম, এই ধাতুগুলো পড়বো। অক্সাইড এবং পানির মধ্যে আমরা অধাতু, এই দুটোকে অধ্যায়কে আমরা অধাতু হিসেবে চিহ্নিত করবো। তাহলে এই ধাতু অধাতু পার্টটা আমরা পড়ে ফেলবো। এরপর আমাদের আসবে জৈব যৌগ। হ্যাঁ, কি আসবে বলো তো? জৈব যৌগ। জৈব যৌগের বেসিক নিয়ে কাজ করতে হবে। ফার্স্টে জৈব যৌগের কি পড়বো আমরা? জৈব যৌগ বেসিক। তারপরে আমরা অ্যালকেন পড়বো। কি পড়বো আমরা? অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন, অ্যালকোহল, অ্যারোমেটিক যৌগ। কি কি পড়বো ভাই আমরা পড়বো হচ্ছে জৈব যৌগ বেসিক, অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন, অ্যালকোহল, তারপরে হচ্ছে অ্যারোমেটিক যৌগ। এইগুলো হচ্ছে আমাদের সিলেবাস আছে জৈব যৌগ থেকে। তো এগুলো আমরা সুন্দর করে পড়ার চেষ্টা করব। তাহলে এই যে এই অধ্যায়গুলো আমাদের পড়তে হবে জৈব যৌগ থেকে, ঠিক আছে? বা টোটাল জৈব ম্যাথ সিলেবাসটা আশা করি বুঝতে পারছো।
এখন আমরা যে প্রথম চ্যাপ্টার প্রতীক সংকেত যোজনী, এই অধ্যায়টাতে যা যা আমরা শিখবো, প্রতীক সংকেত যোজনীতে আমরা যা যা শিখবো। তো কি কি টপিকস আমরা শিখবো অধ্যায়টার ভিতরে? প্রথম টপিকসের নাম হচ্ছে পদার্থ এবং শক্তি বলতে কি বোঝো। আমরা একদম বেসিক থেকে শুরু করব, হ্যাঁ, একেবারে বেসিক লেভেল থেকে আমরা শুরু করব, শূন্য থেকে। বেসিক বলতে শূন্য থেকে আমরা একদম সুপার অ্যাডভান্স হয়ে যাব, অ্যাডভান্স লেভেলের পড়াশোনা আমরা করে ফেলব, ঠিক আছে। বেসিক বলতে একদম 7-8 পড়া থেকে শুরু হবে, একদম মূলত আমাদের এইচএসসি পর্যন্ত পড়া গিয়ে ঠেকবে। এর মাঝখানে সবগুলো পড়া কিন্তু আমরা এই অধ্যায়ের মধ্যে পড়ে ফেলবো, মানে এই টপিকসগুলোতে পড়ে ফেলবো। কেমিস্ট্রিতে 7-8 পড়া থেকে শুরু করব এবং একদম এইচএসসি লেভেল পর্যন্ত এসে একদম থামবো আমরা একদম সুপার কোয়ালিটির জন্য, ঠিক আছে। তো প্রথমে আমরা দেখব পদার্থ এবং শক্তি কি, মৌলিক পদার্থ যৌগিক পদার্থ কি এইটা আমরা দেখব, পরমাণু অণু কি এটা দেখতে হবে, পরমাণু অণু এইটা ইম্পর্টেন্ট টপিকস, প্রতীক সংকেত দেখব, যোজনী দেখব, যোজনীর প্রকারভেদ দেখব, স্থূল সংকেত আণবিক সংকেত দেখব, গাঠনিক সংকেত দেখব, গাণিতিক সমস্যা সমাধান দেখব। অর্থাৎ আমরা এই অধ্যায়টাতে কি কি দেখব বলতো? এই অধ্যায়টাতে আমরা পদার্থ শক্তি টপিকস দেখব, মৌলিক পদার্থ যৌগিক পদার্থ কি দেখব, পরমাণু অণু কি দেখব, প্রতীক এবং সংকেত কি, যোজনী কি, যোজনীর প্রকারভেদ কি, স্থূল সংকেত কি, আণবিক সংকেত কি, গাঠনিক সংকেত কি, গাণিতিক সমস্যার সমাধান আমরা এই অধ্যায় কিন্তু করবো। একবারে বেসিক লেভেল টপিকসগুলো আমরা এই অধ্যায় দেখবো, ঠিক আছে। তো চলো আমরা দেখি প্রথমে। তো প্রথমে আমরা কাকে পদার্থ বলবো, কাকে শক্তি বলবো, এই কনসেপ্টটা আগে আমাদের দরকার, ঠিক আছে। তো চলো আমরা এই বিষয়টা আগে দেখি। প্রথম টপিকস কি, 1 নাম্বার টপিকস কি আমরা শিখবো, পদার্থ এবং শক্তি বলতে আমরা কি বুঝি এটা আমরা শিখবো। তো পদার্থ কি জানো? এখন আমি যদি তোমাকে বলি, আগে ঠান্ডা মাথায় চিন্তা করো, এই মহাবিশ্বে বা পৃথিবীতে, এই মহাবিশ্ব মানে পৃথিবীর বাইরে সব কিছু, আর পৃথিবী মানে পৃথিবী, যা কিছু আছে বা আছে বলে তোমার কাছে মনে হয় তাকে বিজ্ঞানীরা 2 ভাগে ভাগ করছে। এই মহাবিশ্বে বা পৃথিবীতে যা কিছু আছে বা আছে বলে মনে হয় তাকে বিজ্ঞানীরা 2 ভাগে ভাগ করছে। একটা নাম দিছে পদার্থ, একটা নাম দিছে শক্তি। তোমরা আমাকে বলো, এই মহাবিশ্বে বা পৃথিবীতে, মহাবিশ্ব মানে পৃথিবীর বাইরে সব কিছু, গ্রহ নক্ষত্র গ্যালাক্সি যা আছে সব, এবং পৃথিবী মানে তো পৃথিবী, যা কিছু আছে বা আছে বলে মনে হয় তাকে বিজ্ঞানীরা কয় ভাগে ভাগ করছে? 2 ভাগে ভাগ করছে। একটা নাম দিছে পদার্থ, একটা নাম দিছে শক্তি। আমরা কিন্তু একদম রসায়নের মাইনাস থেকে শুরু করতেছি, হ্যাঁ। এক মাইনাস বলতে একেবারে যারা রসায়ন কিছুই জানো না তারাও জানি রসায়নে একদম সুপার কোয়ালিটিতে কাজ করতে পারো। 7-8 পড়া থেকে একদম এইচএসসি লেভেলের সুপার আপডেট পর্যন্ত সব পড়ালেখা কিন্তু এই ক্লাসের মাধ্যমে আমরা করাবো ধাপে ধাপে। তাহলে এই মহাবিশ্বে বা পৃথিবীতে, আমার সঙ্গে বলো, মহাবিশ্বে বা পৃথিবীতে যা কিছু আছে বা আছে বলে তোমার কাছে মনে হয় তাকে বিজ্ঞানীরা 2 ভাগে ভাগ করছে। একটা নাম দিছে পদার্থ, একটা নাম দিছে শক্তি। একটা নাম দিছে কি পদার্থ, একটা নাম দিছে কি শক্তি। এখন তুমি আমাকে বলতে পারো যে স্যার পদার্থ কি? পদার্থ হচ্ছে 1 নাম্বার হচ্ছে যার ভর আছে, যার কি আছে? ভর আছে। এখন তুমি আমাকে বলবা যে স্যার ভর কি? কোনো পদার্থের মোট পরিমাণটাকে আমরা ভর বলি। সাপোজ এটার ভর আছে, মানে এটার মোট পরিমাণ 10 গ্রাম, 20 গ্রাম, 30 গ্রাম, 40 গ্রাম। কোনো পদার্থের মোট পরিমাণটাকে আমরা কি বলি? ভর। কেউ যদি নিজেকে পদার্থ বলে দাবি করে তার একটা ভর থাকতে হবে, ভর। ভরকে আমরা এম দ্বারা প্রকাশ করি। কি দ্বারা প্রকাশ করি? আমরা এম দ্বারা প্রকাশ করি। এম মানে কি? 10 গ্রাম, 20 গ্রাম, 1 কেজি, 2 কেজি, 3 কেজি, এরকম। তো অনেকে বলতে শুনবা যে পদার্থের ওজন আছে, এই কথাও সঠিক, ওজন মানে এমজি। তো আমি যদি তোমাকে বলি যে পদার্থের ওজন আছে, এই কথাও সঠিক, কারণ ওজনের মধ্যে কে লুকায় আছে বলো তো? ভর লুকায় আছে। ভরের সঙ্গে যখন আমরা অভিকর্ষ ত্বরণ গুণ করি তখন সেটা হয়ে যায় ওজন। ভরের সাথে যখন আমরা অভিকর্ষ গুণ করি তখন সেটা কি হয়ে যায়? ওজন। কেউ যদি বলে যে পদার্থের ওজন আছে, এটাও সঠিক, কারণ ওজনের মধ্যেও কে লুকায় আছে? ভর লুকায় আছে। তাহলে এক কথায় আমি আসলে তোমাদেরকে বুঝাইতে চাচ্ছি যে পদার্থের ভর আছে মানে পদার্থের একটা পরিমাণ আছে, পদার্থের একটা কি আছে? পরিমাণ আছে। ক্লিয়ার? আমি বলি আমি পদার্থ, তাহলে আমার একটা কি আছে? মিনিমাম কি আছে? একটা পরিমাণ আছে। তাহলে যার ভর আছে, স্থান দখল করে, স্থান দখল করে,
যার ভর আছে এবং কি দখল করে, স্থান দখল করে। কেউ যদি নিজেকে পদার্থ বলে দাবি করে তার একটা মিনিমাম জায়গা দখল করা কি থাকতে হবে, ক্ষমতা থাকতে হবে। 3 নাম্বার হচ্ছে বাধা দেওয়ার ক্ষমতা, বাধা প্রদানের ক্ষমতা, বাধা প্রদানের ক্ষমতা থাকা লাগবে। কেউ যদি নিজেকে পদার্থ বলে দাবি করে তার কয়টা বৈশিষ্ট্য লাগবে, তার মিনিমাম 3টে বৈশিষ্ট্য লাগবে। একটা হচ্ছে ভর থাকতে হবে, স্থান দখল করার ক্ষমতা থাকতে হবে, বাধা দেওয়ার ক্ষমতা থাকতে হবে। এখন বাধা দেওয়ার ক্ষমতাটা কি স্যার? এই যে মনে করো এই যে কলমটা আমি একে সরাইতে চাচ্ছি, তো ও একটা আমাকে মিনিমাম বাধা দিচ্ছে। এখন আমার শক্তি বেশি, যার কারণে আমি তার বাধাটা কি করতে পারছি, অতিক্রম করতে পারতেছি। এই যে দেয়ালটার কথা যদি বলি, দেয়ালটাকে ধাক্কাইলে আমি কিন্তু সরাইতে পারবো না। কেন সরাইতে পারবো না? কারণ তার বাধা দেওয়ার ক্ষমতাটা কি বেশি, আমার বল প্রয়োগ এসে তার বাধা দেওয়ার ক্ষমতাটা কি বেশি। তাহলে কেউ যদি নিজেকে পদার্থ বলে দাবি করে তার মিনিমাম 3টে বৈশিষ্ট্য থাকা চাই। একটা হচ্ছে ভর বা পরিমাণ থাকবে, ভর বা কি, ভর বা পরিমাণ। আমি সুন্দর করে লিখে দিই যে ভালো করে বোঝার জন্য, কেউ যদি নিজেকে পদার্থ বলে দাবি করে তার ভর বা পরিমাণ থাকতে হবে। 2, জায়গা দখল করার ক্ষমতা থাকতে হবে আর বাধা দেওয়ার ক্ষমতা থাকতে হবে। তাকে আমি কি বলবো, পদার্থ বলবো। তো এখন এই কথাগুলো এখানে লিখে দিছি আমি, যে পদার্থ হচ্ছে যার কি আছে বলতো, যার ভর আছে, স্থান দখল করে এবং বল প্রয়োগ করলে বাধা প্রদান করে। একটা বল দিবা, সে কি দিচ্ছে, বাধা প্রদান করতেছে, তাকে আমরা কি বলবো, পদার্থ বলবো। তাহলে চেয়ার টেবিল ঘর বাড়ি তুমি আমি আমরা সবাই কি পদার্থ। এই চেয়ার টেবিল ঘর বাড়ি তুমি আমি আমরা সবাই কি বলতো, আমরা সবাই পদার্থ। কে জানি বলছিল ছোটবেলায়, এই তুই একটা অপদার্থ, বলেন এরকম। আসলে আমরা অপদার্থ না, আমরা কিন্তু কি পদার্থ। কারণ মানুষ আমাদের বুদ্ধির সেন্সে বলে যে তোর বুদ্ধি নাই তো এটা অপদার্থ, কিন্তু ব্যাপারটা তা না। ব্যাপারটা হচ্ছে আমরা যদি কেমিস্ট্রির সেন্সে চিন্তা করি, আমার জায়গা, আমার পরিমাণ আছে, আমি জায়গা দখল করি, আমি বল প্রয়োগে বাধা দিই, এই জন্য আমি কি পদার্থ। ঠিক আছে? তো কেউ যদি নিজেকে পদার্থ বলে দাবি করে তার কয়টা বৈশিষ্ট্য থাকা চাই? 3টা। একটা হচ্ছে ভর থাকবে, জায়গা দখল করবে এবং কেউ বল প্রয়োগ করলে সে মিনিমাম একটা কি দিবে, বাধা দিবে। তো তাকে আমরা কি বলবো, পদার্থ বলবো। চেয়ার টেবিল ঘর বাড়ি তুমি আমি আমরা সবাই হচ্ছে কি পদার্থ। এখন তুমি আমাকে একটা প্রশ্ন করবা, যে এইখানে একটা কোশ্চেন দিয়ে দিছি, দেখো তো তুমি বোঝো কিনা। বাতাস কি পদার্থ? তোমার সপক্ষে কি কি যুক্তি আছে একটু ঠান্ডা মাথায় চিন্তা করো। তাহলে চেয়ার টেবিল ঘর বাড়ি তুমি আমি আমরা সবাই তো পদার্থ, তাই না? এখন তুমি আমাকে বলো তো যে বাতাস কি পদার্থ, এটা আমাদের উত্তর করতে হবে। এখন ঠান্ডা মাথায় তুমি চিন্তা করো। হ্যাঁ, 1, বাতাসের কি ভাইয়া ভর আছে? মনে করো ছোটবেলায় তুমি দেখবা একটা এরকম নিক্তির মধ্যে 1-2টা বেলুন নেওয়া হয়েছিল, একটার মধ্যে বাতাস আছে আর একটার মধ্যে বাতাস নাই, এটা খালি। তো দেখবা একটা বেলুন খালি আর একটা বেলুনের মধ্যে বাতাস ভর্তি করা আছে, ধরলাম এরকম নিক্তির মধ্যে ধরছি। তো যার ওজন আছে সেটা আস্তে করে হেলে যায়, যার বাতাস আছে সেটা আস্তে করে হেলে যায়। হেলে যায় মানে ওজন আছে না? এই হেলে যায় মানে কি আছে, ওজন আছে। আর ওজন আছে মানেই তো ভর আছে। এই ওজন আছে মানে কি আছে, ভর আছে না? ওজনের মধ্যে ভর লুকায় আছে না? আছে। তার মানে একটা খালি বেলুন, একটা বাতাস ভর্তি বেলুন, আমরা যদি একটা নিক্তির মধ্যে ওজন করি, তাহলে যার বাতাস আছে সেটা আস্তে করে হেলে যাবে। হেলে যাবে মানে আর ওজন আছে, আর ওজন আছে মানে কি আছে, ভর আছে। তার মানে বাতাসের ভর আছে। বাতাসের কি আছে বলো তো? বাতাসের হচ্ছে ভর আছে, বাতাসের ভর আছে। বাতাসের ভর আছে। ওকে, বাতাসের ভর আছে। 2 হচ্ছে বাতাস কি স্থান দখল করে? হ্যাঁ, বাতাস মানে গ্যাসের মিক্সচার, কয়েকটা গ্যাসের মিক্সচার হচ্ছে বাতাস, নাইট্রোজেন অক্সিজেন এরকম হাইড্রোজেন এরকম কয়েকটা গ্যাসের মিক্সচার বাতাস। তো গ্যাসগুলোকে যদি সিলিন্ডারে ভর্তি করা যায়, জায়গা দখল করানো যায়, তাহলে গ্যাসকেও সিলিন্ডার, এই বাতাসকেও সিলিন্ডার বা বিভিন্ন জায়গায় কি করা যাবে, স্থান দখল করানো যাবে। তাহলে বাতাসের ভর আছে। বাতাস কি দখল করে বলো তো? বাতাস হচ্ছে বাতাস হচ্ছে ভর আছে, বাতাস স্থান দখল করে, স্থান দখল করে। তাহলে বাতাসের ভর আছে, বাতাস হচ্ছে স্থান দখল করে। বাতাসের ভর আছে, বাতাস কি দখল করে বলো তো? বাতাস হচ্ছে স্থান দখল করে। আর 3 হচ্ছে বাতাস বাধা প্রদান করে। কিরকম? আমরা যখন সাইকেল চালাই তখন বাতাস যখন বিপরীত দিক থেকে আসে তখন আমাদেরকে বাধা দেয় না,
বাধা দেয়। আমার শক্তি বেশি, যার কারণে সাইকেল চালায়া বাতাসের বাধাকে কি করতে পারি, আমি অতিক্রম করতে পারি। যখন ঘূর্ণিঝড় হয় তখন কার শক্তি বেশি, তখন বাতাসের শক্তি বেশি, কারণ বাতাস আমাকে তখন উড়াই নিয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে বাতাসের ভর আছে, বাতাস জায়গা দখল করে, বাতাস বল প্রয়োগে বাধা প্রদান করে, বাতাস বল প্রয়োগে কি প্রদান করে বলো, বাধা প্রদান করে। তাহলে বাতাসের ভর আছে, বাতাস স্থান দখল করে, বাতাস বল প্রয়োগে কি দেয়, বাধা দেয়। জন্য বাতাসকে আমরা কি বলতে পারবো, পদার্থ বলতে পারবো। আশা করি ব্যাপারটা বুঝছো। তাহলে বাতাস কেউ যদি বলে বাতাস কি পদার্থ, তাহলে বলবা জি বাতাস পদার্থ, কারণ বাতাসের ভর আছে, বাতাস জায়গা দখল করে, বাতাস বল প্রয়োগে কি দেয়, বাধা দেয়। জন্য বাতাসকে আমরা কি ডাকবো, পদার্থ ডাকবো। ঠিক আছে, আশা করি ব্যাপারটা তোমরা বুঝতে পারছো। এখন শক্তি কি স্যার, এই যে আমরা এখানে ফেরত যাই, এই যে শক্তি, এখানে ফেরত আসি। শক্তি হচ্ছে কাজ করার সামর্থ্যকে কি বলে, শক্তি। যার কারণে যেটা, যে বস্তু আমাকে কাজ করার সামর্থ্য যোগায় তাকে আমি কি বলবো, শক্তি বলবো। যেমন আমরা বলতে পারি আলোক শক্তি, ভালো করে আগে বোঝো, আলোক শক্তি। 2 হচ্ছে শব্দ শক্তি, 3 হচ্ছে তাপ শক্তি, 4 হচ্ছে বিদ্যুৎ শক্তি। এরকম যার কারণে যেটা, যে বস্তু আমাকে কাজ করার সামর্থ্য যোগায় তাকে আমি কি বলবো, শক্তি বলবো। তাহলে এখন তোমাকে যদি আমি একটু বলি যে আলোক শক্তি, শব্দ শক্তি, তাপ শক্তি, বিদ্যুৎ শক্তি, এগুলো তো শক্তি, এদের কারণে আমরা কাজ করার কি পাই, সামর্থ্য পাই। আচ্ছা এগুলো কি পদার্থ, চিন্তা করো তো, আলোকের কি ভর আছে, আলোকের কিন্তু ভর নাই। আলোক কি জায়গা দখল করে, আলোক জায়গা দখল করতে পারে না। আলোক কি বাধা দেয়, আলোক নর্মাল সেন্সে বাধা দেয় না। তার মানে এটা কিন্তু পদার্থ না, এটা শক্তি। শব্দ, আমি যদি বলি আচ্ছা তুমি আমাকে বলো তো, এই যে এ কথাটা আমি বললাম, এইটার কি কোনো ভর আছে, এটার কোনো ভর নাই, পরিমাণ আছে, নাই। জায়গা দখল করলো না, তাহলে এটা কি বাধা দিল না। তাহলে তুমি আমাকে যদি বলো যে আমরা যদি এভাবে চিন্তা করি যে এগুলোর ভর নাই, জায়গা দখল করে না, বল প্রয়োগে বাধা দেয় না, সেজন্য এগুলোকে আমরা কি বলবো না, এগুলোকে আমরা পদার্থ ডাকবো না, এগুলো হচ্ছে শক্তি। তবে আরেকটা ব্যাপার হচ্ছে, আমি যদি চুম্বক শক্তি লিখি, এটা একটু খেয়াল করো, হ্যাঁ, চুম্বক শক্তি, চুম্বক শক্তি। তাহলে একটা কথা একটু মাথায় রাখবা, চুম্বকটা কিন্তু পদার্থ, হ্যাঁ, চুম্বকটার কিন্তু ভর আছে, জায়গা দখল করে, বল প্রয়োগে বাধা দেয়, বাট চুম্বক শক্তিটা কিন্তু পদার্থ নয়, কারণ চুম্বকের আকর্ষণ করার ক্ষমতা বা বিকর্ষণ করার ক্ষমতাটা হচ্ছে শক্তি। তাহলে এটা হচ্ছে শক্তিটা পদার্থ নয়, বাট চুম্বকটা কিন্তু পদার্থ। তাহলে পরীক্ষাতে কোশ্চেন দিলাম চুম্বক একটি পদার্থ, তাহলে অ্যান্সার কি হবে, মিথ্যা। চুম্বক একটি পদার্থ সত্য, আর চুম্বক শক্তি একটি পদার্থ, এটা মিথ্যা। কারণ কেউ পদার্থ হইতে গেলে তার ভর থাকতে হবে, জায়গা দখল করার ক্ষমতা থাকতে হবে, বল প্রয়োগে বাধা দেওয়ার ক্ষমতা থাকতে হবে। তো চলো এটা নিয়ে আমি আরো একটু বিস্তারিত আলোচনা করতেছি তোমার সাথে। তাহলে কাজ করার সামর্থ্যকে কি বলে, শক্তি বলে। শক্তি কারা কারা, একটু আগে লিখলাম, আলোক শক্তি, এই কি বলো, আলোক শক্তি। 2 হচ্ছে শব্দ শক্তি, 3 হচ্ছে তাপ শক্তি, 4 হচ্ছে বিদ্যুৎ শক্তি, 5 হচ্ছে চুম্বক শক্তি। এরকম অনেক শক্তি আছে। তো এগুলোর ভর নাই, জায়গা দখল করে, বল প্রয়োগে বাধা দেয় না, এই জন্য এদেরকে কি ডাকা হচ্ছে না, পদার্থ ডাকা হচ্ছে না। তো পরীক্ষায় যদি আমি একটা কোশ্চেন দেই, একটা কোশ্চেন দিলাম যে চুম্বক একটি, চুম্বক একটি কি বলতো, পদার্থ। এটা কি ট্রু না ফলস, এটা অবশ্যই ট্রু হবে, কারণ চুম্বকটা কিন্তু পদার্থ, বাট চুম্বক শক্তিটা কি নয়, পদার্থ নয়। তো এখন আমরা যে ব্যাপারটা দেখব যে গঠন অনুসারে পদার্থকে 2 ভাগে ভাগ করা যায়। গঠন অনুসারে পদার্থকে কয় ভাগে ভাগ করা যায়, 2 ভাগে।
একটাকে বলা হয় মৌলিক পদার্থ বা মৌল। এই গঠন অনুসারে অবস্থা ভেদে 3 প্রকার, কঠিন, তরল, গ্যাসীয়। অবস্থা ভেদে 3 প্রকার, কঠিন, তরল, গ্যাসীয়। গঠন অনুসারে কয় প্রকার? গঠন অনুসারে পদার্থ হচ্ছে কয় প্রকার? 2 প্রকার। একটা হচ্ছে মৌলিক পদার্থ বা মৌল, একটা যৌগিক পদার্থ বা যৌগ। তাহলে গঠন অনুসারে পদার্থ 2 প্রকার, একটা হচ্ছে মৌলিক পদার্থ বা মৌল, একটা হচ্ছে যৌগিক পদার্থ বা কি যৌগ। কথা বুঝতেছো? একটা মৌলিক পদার্থ বা মৌল, একটা হচ্ছে যৌগিক পদার্থ বা যৌগ। তাহলে আমরা মৌলিক পদার্থকে ইংলিশে বলি এলিমেন্ট। কি বলি আমরা? এলিমেন্ট। আবার ভালো করে বলছো, মৌলিক পদার্থকে আমরা কি ডাকি? এলিমেন্ট। আর যৌগিক পদার্থকে কি ডাকি আমরা? কম্পাউন্ড। তাহলে এগুলো নিয়ে আমরা আরো বিস্তারিত আলোচনা করব, ঠিক আছে? তো মৌলিক পদার্থ কি, এই বিষয়গুলো নিয়ে এখন আমরা ধাপে ধাপে দেখার চেষ্টা করব। তো প্রথমে তোমাদের বইয়ের যে অংশটা আছে সেটা হচ্ছে মৌলিক পদার্থ বলতে কি বোঝো। তো তোমরা একটা জিনিস মাথায় রাখবা, মৌলিক পদার্থকে আর একটা নামে ডাকা যায়, তাকে মৌল নামেও ডাকা যায়। হ্যাঁ, তাহলে মৌলিক পদার্থ বা মৌল, আমরা একটু আস্তে আস্তে বিষয়গুলো বুঝতে চাই, যেহেতু এগুলো বেসিক বিষয়, আমরা ক্লিয়ারলি বেসিক বিষয়গুলো বোঝার চেষ্টা করবো। তাহলে দেখো, যাকে আমরা মৌলিক পদার্থ বা মৌল কাকে আমরা বলবো? ইংলিশে বলে এলিমেন্ট। ইংলিশ কি বলো তো? আর ইংলিশ হচ্ছে এলিমেন্ট। হ্যাঁ, এলিমেন্ট। এলিমেন্ট, এলিমেন্ট যা, মৌল তা, মৌলিক পদার্থ তা, একই কথা। ভালো করে মাথায় রাখবা আগে। মৌলিক পদার্থ এগুলো কি স্যার? এগুলো খায় না মাথায় দেয়? সেটা আগে আমরা বুঝবো। তাহলে একটু ঠান্ডা মাথায় যদি চিন্তা করো, যে সমস্ত পদার্থকে ভাঙলে বা রাসায়নিক উপায়ে বিশ্লেষণ করলে ওই পদার্থ ছাড়া অন্য কোনো পদার্থ পাওয়া যায় না, তাকে মৌলিক পদার্থ বলে। তার মানে তোমাকে যদি আমি একটু ঠান্ডা মাথায় চিন্তা করি, কিছু মৌল প্রকৃতির মধ্যে পাওয়া যায় যাদেরকে ভাঙলে, তো আমি যদি একটু সহজ করে বোঝার চেষ্টা করি, এটা আশা করি বুঝতে পারছো। এটা আমি মুছে দিলাম, এটা মুছে দিলাম। তো দেখো ভালো করে আগে বোঝো। মনে করো সাপোজ তোমাকে এক টুকরো সোনা দিলাম, সোনা, আর এক টুকরো লোহা দিলাম। হ্যাঁ, মনে করো এটা হচ্ছে সোনা, এটা হচ্ছে সোনা। হ্যাঁ, এটা সোনা, এটা হচ্ছে লোহা। তুমি একটু চিন্তা করো তো, এই সোনাটাকে যদি আমি ভাঙি, এটা একটা সোনা, এটা একটা লোহা। হ্যাঁ, মনে করো এটা একটা সোনা, এটা লোহা। এখন আমি যদি এই সোনাটাকে ভাঙি, তাহলে সোনার মধ্যে এরকম সোনাটাকে আমি ভাঙতেছি, ভালো করে খেয়াল করো, সোনাটাকে আমি কি করতেছি বলো তো? এরকম ভাঙতেছি সোনাটাকে। তো এই সোনার মধ্যে, সোনাটা খাঁটি সোনা, কোনো ভেজাল নাই, এই সোনার মধ্যে সোনা ছাড়া আর অন্য কোনো পদার্থের অস্তিত্ব নাই, এটা আলাদা জিনিস। লোহা দেখছো না? লোহা, এক টুকরো লোহাকে যদি আমি কাটি, তাহলে দেখবা যে লোহার মধ্যে এরকম গুঁড়া গুঁড়া তৈরি হচ্ছে, বাট লোহার মধ্যে লোহা ছাড়া অন্য কোনো ধর্মের পদার্থ নাই। তা আলাদা ধর্মের পদার্থ এখানে তৈরি হয়েছে, এরকম আলাদা ধর্মের পদার্থ এখানে কি হয়েছে? তৈরি হয়েছে। তাহলে সোনার ধর্মের সাথে যে লোহার ধর্ম মিলবে না। তো এরকম যে সমস্ত পদার্থকে ভাঙলে অথবা কেমিক্যাল দিয়ে যদি আমরা বিশ্লেষণও করি, ওই পদার্থ ছাড়া অন্য কোনো পদার্থের অস্তিত্ব নাই। ভালো করে খেয়াল রাখবা যে ওই পদার্থ ছাড়া অন্য কোনো পদার্থ পাওয়া যায় না, তাকে মৌলিক পদার্থ বলে। তার মানে সোনাকে কাটলে সোনায় পাবো, লোহাকে কাটলে লোহায় পাবো, লোহার মধ্যে আর অন্য কোনো পদার্থের অস্তিত্ব নাই। সেই জন্য এইরকম পদার্থ সোনা, লোহা, তারপরে নাম শুনবা এরকম যে জিঙ্ক, জিঙ্ক এরকম নাম শুনবা যে জিঙ্ক আছে, অ্যালুমিনিয়াম আছে। মনে করো এটা একটা জিঙ্ক ধরলাম, এই পাশে ধরলাম অ্যালুমিনিয়াম, ধরলাম, দেখো আগে বোঝো। মনে করো এটা জিঙ্ক ধরলাম, এটার নাম অ্যালুমিনিয়াম, তারপরে হাইড্রোজেন, অক্সিজেন, অ্যালুমিনিয়াম। আচ্ছা, মনে করো এরকম আলাদা 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 যদি এক টুকরো অ্যালুমিনিয়ামকেও তুমি জিঙ্কেও বিশ্লেষণ করো, তাহলে জিঙ্কের মধ্যে জিঙ্ক ছাড়া আর অন্য কোনো পদার্থ তুমি পাবা না। অ্যালুমিনিয়ামকে যদি বিশ্লেষণ করো, তাহলে অ্যালুমিনিয়ামের মধ্যে অ্যালুমিনিয়াম ছাড়া আর অন্য কোনো পদার্থ পাওয়া যাবে। এরকম আলাদা ধর্ম, কারো ধর্মের সাথে কারো ধর্ম মিলবে না, এরকম পদার্থ প্রকৃতির মধ্যে কয়টা পাওয়া গেছে জানো? 118টা পদার্থ পাওয়া গেছে। কতটা পাওয়া গেছে বলো তো? 118টা মৌলিক পদার্থ পাওয়া গেছে। তাহলে আলাদা আলাদা ধর্মের পদার্থ
প্রকৃতির মধ্যে কয়টা? 118টা। তাহলে আমাকে যদি বলে মৌল বা মৌলিক পদার্থ কি, আমি বলবো যে সমস্ত পদার্থকে ভাঙলে বা রাসায়নিক উপায়ে বিশ্লেষণ করলে ওই পদার্থ ছাড়া অন্য কোনো পদার্থ পাওয়া যায় না, তাকে বলবো আমরা মৌলিক পদার্থ। অর্থাৎ আলাদা আলাদা ধর্মের পদার্থ, অর্থাৎ মৌলিকত্ব আছে, অর্থাৎ নিজস্ব গুণাবলী বিশিষ্ট একটা মৌল। লোহার একরকম বৈশিষ্ট্য, সোনার আর একরকম বৈশিষ্ট্য, কার্বনের একরকম বৈশিষ্ট্য, জিঙ্কের আর একরকম বৈশিষ্ট্য, অ্যালুমিনিয়ামের আর একরকম বৈশিষ্ট্য, হাইড্রোজেনের আর এক রকম বৈশিষ্ট্য। এই জন্য মৌলিকত্ব আছে, মানে আলাদা আলাদা ধর্ম আছে। তাহলে যে সমস্ত পদার্থকে তুমি যে ভাঙো বা রাসায়নিক উপায়ে বিশ্লেষণ করো, ওই পদার্থের মধ্যে অন্য কোনো পদার্থের অস্তিত্ব নাই, আলাদা ধর্মের একটা পদার্থ। এরকম ইউনিক জিনিস, ইউনিক পদার্থ প্রকৃতির মধ্যে কতটা পাওয়া গেছে? 118টা। এই 118টা পদার্থকে আমরা মৌলিক পদার্থ, মৌল বা পরমাণু ডাকতে পারি। আশা করি ব্যাপারটা তোমরা বুঝতে পারছো। তো এখন এই যে মৌলিক পদার্থ বা মৌল সম্পর্কে একটু আমরা বুঝি। এখন পর্যন্ত আবিষ্কৃত মৌলের সংখ্যা কতটা বলো তো? 118টা মৌল এখন পর্যন্ত আবিষ্কার হয়েছে। এখন পর্যন্ত আবিষ্কৃত মৌলের সংখ্যা কয়টা? 118টা। প্রকৃতির মধ্যে পাওয়া যায়, প্রকৃতির মধ্যে পাওয়া যাচ্ছে কতটা জানো? তোমার হচ্ছে 98টা মৌল আমরা প্রকৃতির মধ্যে খুঁজে পাচ্ছি। আর কৃত্রিমভাবে বা গবেষণাগারে আমরা তৈরি করতে পারি, ল্যাবের মধ্যে আমরা তৈরি করতে পারি মাত্র 20টা মৌল। এই কটা মৌল তৈরি করতে পারি? ল্যাবের মধ্যে তৈরি করতে পারি মাত্র আমরা 20টা মৌল। তাহলে আবিষ্কৃত মৌল হচ্ছে 118টা, এর মধ্যে 98টা মৌলই। যেমন লোহা, সোনা, সোনা কোথায় পাওয়া যায়? খনিতে পাওয়া যায় না, এরকম মাটির নিচ থেকে পাওয়া যাচ্ছে কয়টা, বা প্রকৃতি থেকে পাওয়া যাচ্ছে এক কথায় কয়টা? 98টা মৌল। আর কৃত্রিম বা গবেষণাগারে প্রস্তুত করা যায় মাত্র 20টা মৌল। কটা মৌল? 20টা মৌল। তোমাদের শরীরে বা আমাদের শরীরের মধ্যেও 26 ধরনের মৌল আছে। এই যে 118টা মৌলের মধ্যে আমাদের শরীরের মধ্যেও কয়টা মৌল আছে বলো? 26 ধরনের মৌল আছে কিন্তু, ঠিক আছে? ব্যাপারটা বুঝছো? তাহলে এখন পর্যন্ত আবিষ্কৃত মৌলের সংখ্যা কয়টা? 118টা। প্রকৃতির মধ্যে পাওয়া যায় কয়টা? 98টা। কৃত্রিম মৌল বা গবেষণাগারে প্রস্তুত করা যায় কয়টা? 20টা। আর আমাদের শরীরেও কয়টা মৌল আছে বলো? আমাদের শরীরেও কিন্তু 26 ধরনের মৌল আছে। তো এই তথ্যগুলো একটু তোমরা জানবা। তো এখন তোমরা একটা কথা মাথায় রাখবা যে মৌল বা মৌলিক পদার্থগুলো কোথায় দেখা যায়। এই যে একটা পর্যায় সারণীর চার্ট তোমরা দেখছো না, 9-10-এ পড়ে আসতো না, যে এই যে একটা পর্যায় সারণীর চার্টটা, এই চার্টটা মূলত মৌলিক পদার্থের চার্ট। হ্যাঁ, এই চার্টের মধ্যেই 118টা মৌলই কিন্তু আছে। তাহলে আজকে যদি তোমাকে বলি আমি যে পর্যায় সারণীর চার্টটা কি চার্ট, বলবো এটা মৌলিক পদার্থের চার্ট। এখানে 118টা মৌলই আছে, ঠিক আছে? তো কারো ধর্মের সাথে কারো ধর্ম মিলবে না এমন গুণাবলী বিশিষ্ট মৌল প্রকৃতিতে কতটা? 118টা। এই 118টা মৌল নিয়ে আলোচনা করা হয় পর্যায় সারণীতে। কোথায় আলোচনা করা হয়? পর্যায় সারণীতে, ঠিক আছে? তো ব্যাপারটা মনে হয় আশা করি তোমরা বুঝতে পারছো। ওকে, তো এখন এই যে 118টা মৌল বা মৌলিক পদার্থকে যদি আমরা ভাগ করি, তাহলে 3টা ভাগে ভাগ করা যায়। তাহলে মৌলিক পদার্থ বা মৌলগুলোকে আমরা 3টা ভাগে ভাগ করতে পারি। কিছুগুলোকে বলি আমরা ধাতু, কিছুগুলোকে বলি আমরা অধাতু, আমরা কিছুগুলোকে বলি ধাতু, কিছুগুলোকে বলি আমরা অধাতু। আর ধাতু অধাতু উভয়েরই গুণাবলী আছে, যাকে বলি আমরা অপধাতু। তার মানে কিছু মৌল ছেলে মানুষের ন্যায় আচরণ করে, এদেরকে বলি আমরা ধাতু। কিছু মৌল মেয়ে মানুষের মতো আচরণ করে, তাকে বলি আমরা অধাতু। আর ছেলে মেয়ে উভয়েরই গুণাবলী একটা মানুষের মধ্যে যদি থাকে, তোমরা শরীফ শরীফার নাম শুনছো না? তো এরকম যদি একটা মানুষের মধ্যে উভয় গুণাবলী থাকে, তাকে আমরা বলি অপধাতু। অর্থাৎ যার মধ্যে ধাতুরও গুণাবলী আছে, যার মধ্যে অধাতুরও গুণাবলী আছে, তাদেরকে আমরা কি বলি? তাদেরকে আমরা বলি হচ্ছে অপধাতু। তো একটা জিনিস মাথায় রাখবা, আমরা যদি এই অধ্যায়ে শিখবো যেসব মৌল সহজে ইলেকট্রন দান করে তাদেরকে ধাতু বলে, যারা ইলেকট্রন গ্রহণ করে তাদেরকে অধাতু বলে। ধাতুরা ইলেকট্রন দান করে, অধাতুরা ইলেকট্রন কি করে? গ্রহণ করে, যেটা আমরা শিখবো এই অধ্যায়ে। আর অপধাতু কি? যারা হচ্ছে ইলেকট্রন শেয়ার করে। কি করে? শেয়ার করে, যে তুই কিছু দে আমি কিছু দে, মিলিয়ে কিছু একটা ঘটনা ঘটায়। তাহলে ধাতুরা দান করে, অধাতুরা গ্রহণ করে, আর এরা কি করে? শেয়ার করে, যে এর কাছ থেকে কিছু নেয়, এর কাছ থেকে কিছু নেয়, মিলিয়ে কিছু একটা তৈরি করে, অপধাতু। তো আমরা তাহলে এই 118টা মৌলিক পদার্থকে যে 3টা ক্যাটাগরিতে আমরা ভাগ করলাম, কিছুগুলোকে বললাম ধাতু, কিছুগুলোকে বললাম অধাতু, কিছুগুলো বললাম অপধাতু। তাহলে আমরা আসলে জানতে চাই যে আমাদের এই কেমিস্ট্রি পড়তে গেলে কোন ধাতু, কোন অধাতু, কোন অপধাতুগুলো দরকার, এগুলো একটা পরিচয় আমাদের কিন্তু কেমিস্ট্রি পড়তে গেলে দরকার। চলো আমরা বিষয়গুলো দেখি। আমি কিছু জনপ্রিয় ধাতুর তালিকা তোমাদেরকে দেখাইছি, যেগুলো সচরাচর আমাদের কেমিস্ট্রিতে লাগে। তো ধাতুর তালিকার মধ্যে তোমরা একটু ঠান্ডা মাথায় দেখো, পটাশিয়াম, সোডিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম,
অ্যালুমিনিয়াম, ক্রোমিয়াম, ম্যাঙ্গানিজ, জিঙ্ক, আয়রন, কোবাল্ট, এগুলো খাতার মধ্যে তোমরা সুন্দর করে লিখবা, লিখে বারবার পড়বা। যদি কেমিস্ট্রিতে স্ট্রং বেসিক ক্রিয়েট করতে চাও, বোর্ড পরীক্ষায় A+ পাইতে চাও, পরবর্তীতে ডুয়েট অ্যাডমিশন টেস্টে সেরা হতে চাও, তাহলে তোমাকে এগুলো কিন্তু পারতেই হবে ভাইয়া, বেসিকের কোনো বিকল্প নাই, ঠিক আছে? তাহলে পটাশিয়াম, সোডিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, ক্রোমিয়াম, ম্যাঙ্গানিজ, জিঙ্ক, আয়রন, কোবাল্ট, নিকেল, টিন, লেড, হাইড্রোজেন, কপার, মার্কারি, সিলভার, প্লাটিনাম, গোল্ড, এগুলো হচ্ছে জনপ্রিয় ধাতু, এগুলো আমরা সচরাচর ব্যবহার করব। তো এগুলোকে মনে রাখার একটা টেকনিক আছে, তো আমি একটু টেকনিকটা লিখে দেই, এইভাবে মনে রাখা যায় আর কি। এটাকে বলে কে না, ছড়া আকারে কে না কে, ম্যাকগাইভার এলো, ম্যাকগাইভার, জাস্ট মনে রাখার টেকনিক, কে না কে, ম্যাকগাইভার এলো, কার মনে যেন ফিরে, কোনি কোনি সোনা, যা ছড়া বলতেছি, সোনা পাবে হায়, কুলাঙ্গার হাজারি, এটা হাজি না বলে বলবো হাজারি, আজি পেটাবে আমায়, এটা মনে রাখবা, পেটাবে আমায়। একটু তোমাদেরকে সুন্দর করে আমি যদি বলি কে না কে, এই দেখো পটাশিয়াম, সোডিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, ক্রোমিয়াম, ম্যাঙ্গানিজ, জিঙ্ক, আয়রন, কোবাল্ট, নিকেল, টিন, লেড, লেড, হাইড্রোজেন, কপার, মার্কারি, সিলভার, প্লাটিনাম, গোল্ড, এগুলো ধাতু। এগুলো মনে রাখার টেকনিক কি রাখবা, কে না কে, কে না কে, ম্যাকগাইভার এলো, কার মনে যেন ফিরে, কোনি সোনা পাবে হায়, কুলাঙ্গার হাজি হাজি পিটাবে, ভাই মনে রাখবা। বাট তোমাকে আগে জানতে হবে যে কারা কারা ধাতু, খুবই গুরুত্বপূর্ণ একটা কেমিস্ট্রি পড়তে গেলে লাগবে। আমরা বারবার বলবো ধাতুরা ইলেকট্রন দান করে, কারা কারা ইলেকট্রন দান করবে, এরা ইলেকট্রন সবাই দান করে দিবে। তো তোমাকে আগে কেমিস্ট্রি পড়ার প্রথম শর্ত হচ্ছে আগে ধাতু অধাতু চিনতে হবে ভাইয়া। কি চিনতে হবে বলো তো, ধাতু অধাতু চিনতে হবে। তাহলে ধাতুরা ইলেকট্রন কি করে, সহজেই দান করে। এগুলোকে ভালো করে খাতায় লিখে বারবার পড়বা যে এগুলো হচ্ছে ধাতু, ঠিক আছে? আর অধাতুরা ইলেকট্রন কি করে, গ্রহণ করে। অধাতুর ইলেকট্রন কি করে, গ্রহণ করে। কারা কারা অধাতু, তো এই যে ফ্লোরিন, এই যে অক্সিজেন, এই যে ক্লোরিন, নাইট্রোজেন, ব্রোমিন, সালফার, কার্বন, আয়োডিন, ফসফরাস। তাহলে অধাতুর ইলেকট্রন কি করে, অধাতুর ইলেকট্রন গ্রহণ করে। কারা কারা, ফ্লোরিন, অক্সিজেন, ক্লোরিন, নাইট্রোজেন, ব্রোমিন, সালফার, কার্বন, আয়োডিন, ফসফরাস। তো আরও আছে এগুলো। তো আপাতত এটাকে, যেমন এটাকে অনেকে মনে রাখে ফুল ও কলি, এবার মনে রাখার টেকনিক জাস্ট আর কি, নিজ বাড়ি, সৌদি ছেড়ে ইন্ডিয়া পাকিস্তান, সৌদি ছেড়ে ইন্ডিয়া পাকিস্তান, এগুলো আমাদের দরকার, আমাদের আরও দরকার আছে, বাট এগুলো আমরা বেশি বেশি করে শিখবো। তাহলে এগুলো মনে রাখার টেকনিক, ফ্লোরিন, অক্সিজেন, ক্লোরিন, নাইট্রোজেন, ব্রোমিন, সালফার, কার্বন, আয়োডিন, ফসফরাস। তাহলে ফুল ও কলি, নিজ বাড়ি, সৌদি ছেড়ে ইন্ডিয়া পাকিস্তান। তো যাই হোক, এগুলো একটু বারবার মনে করবা। এগুলো হচ্ছে অধাতু, এগুলো হচ্ছে অধাতু। এরা ইলেকট্রন কি করে, এরা ইলেকট্রন হচ্ছে গ্রহণ করে। ইলেকট্রন কি করে, এরা গ্রহণ করে, এরা ইলেকট্রন গ্রহণ করে। ধাতুর ইলেকট্রন দান করে, অধাতুর ইলেকট্রন কি করে, গ্রহণ করে, ঠিক আছে? এগুলো মাথায় রাখবা, বারবার খাতায় পড়ে এগুলো রেডি করবা। এরপরে তো অপধাতু। অপধাতুগুলো কি, যার মধ্যে ধাতুরও গুণাবলী আছে, যার মধ্যে অধাতুরও গুণাবলী আছে, দুটার মিক্সার গুণাবলী, তাদেরকে আমরা বলি অপধাতু। কি বলি আমরা, অপধাতু। তো অপধাতু কারা, একটু যদি দেখো, অ্যান্টিমনি, ব্রোন, টেলুরিয়াম, আর্সেনিক, সিলিকন, জার্মেনিয়াম, বিসমাথ। তাহলে কারা কারা, অ্যান্টিমনি, ব্রোন, টেলুরিয়াম, আর্সেনিক, সিলিকন, জার্মেনিয়াম, বিসমাথ। এর মনে রাখার টেকনিক কি, টেকনিক হচ্ছে সুন্দরবন, সুন্দর,
আর এইটা হচ্ছে বন, ট্রেনে, আজ, সিলেট, যাবি, মানে জাস্ট মনে রাখার টেকনিক। এই আমাদের কিন্তু কেমিস্ট্রি পড়তে গেলে তুমি যেই হও না কেন ভাই, তুমি যত বড় পণ্ডিতই হও, তোমাকে ধাতু অধাতু অপধাতু কিন্তু চিনতে হবে না, তুমি কেমিস্ট্রি পড়তে পারবো না। বন্ধন নামে, আমার রাসায়নিক বন্ধন নামে একটা অধ্যায় আছে, ওখানে বলবে ধাতুর ইলেকট্রন দান করে, অধাতুর ইলেকট্রন গ্রহণ করে, অপধাতুর ইলেকট্রন শেয়ার করে। এখন তুমি কিচ্ছুই বুঝবা না। তাহলে আগে বুঝতে গেলে তোমাকে ফার্স্টে কি চিনে যাইতে হবে? ধাতু, অধাতু, অপধাতু। তাহলে খাতায় এগুলো লিখে নিবা, অ্যান্টিমনি, ব্রোন, টেলুরিয়াম, আর্সেনিক, সিলিকন, জার্মেনিয়াম, বিসমাথ। তোমরা খাতা কলম নিয়ে কিন্তু ক্লাসটা করবা, ঠিক আছে? এগুলো সুন্দর করে খাতায় লিখে রাখবা। তাহলে আমরা ধাতু চিনলাম, আমরা অধাতু চিনলাম, আমরা অপধাতু চিনলাম, ঠিক আছে? তো চলো এখন আমরা হচ্ছে তোমাদের যৌগিক পদার্থটা একটু বোঝার চেষ্টা করি। কি পদার্থ বুঝবো? যৌগিক পদার্থ। চলো বিষয়টা আগে ক্লিয়ার হওয়ার চেষ্টা করি। তো যৌগিক পদার্থকে আমরা আর একটা নামে ডাকতে পারি যৌগ। তাহলে তোমাদের যদি বলি একটু খেয়াল করো তো, যেটাকে আমরা যৌগিক পদার্থ বলবো, যৌগিক পদার্থ বলবো, তাকে আমরা যৌগ নামেও ডাকতে পারি। যৌগ, 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 ভালো করে খেয়াল করবা। যৌগিক পদার্থকে আমরা কি নামে ডাকতে পারি? ইংলিশে হচ্ছে কম্পাউন্ড। কি নাম বলো তো? কম্পাউন্ড। তাহলে যৌগিক পদার্থকে যৌগ নামে ডাকতে পারি, কম্পাউন্ড নামে আমরা ডাকতে পারি। যৌগিক পদার্থ যৌগ বা কম্পাউন্ড নামে আমরা ডাকতে পারি। ইংলিশটাকে মাথায় রাখবো, ইংলিশ কি? কম্পাউন্ড। হ্যাঁ, তো চলো আমরা বুঝি যৌগিক পদার্থ জিনিসটা কি। যে সমস্ত পদার্থকে ভাঙলে দুই বা ততোধিক ভিন্ন ধরনের মৌলিক পদার্থ পাওয়া যায়। ভালো করে মাথায় রাখবা, যে সমস্ত পদার্থকে ভাঙলে দুই বা ততোধিক ভিন্ন ধর্মের মৌলিক পদার্থ পাওয়া যাবে তাকে বলে যৌগিক পদার্থ। যেমন আমি যদি পানিকে ভাঙি, পানি H2, এটা পানির সংকেত। একে যদি ভাঙি আমি, দুইটা হাইড্রোজেন পাচ্ছি, একটা অক্সিজেন পাচ্ছি। এই যে দুইটা ভিন্ন ধর্মের জিনিস পাইলাম না? এই জিনিসটাকে যদি আমি ভাঙি, কয়টা ভিন্ন ধর্মের জিনিস পাচ্ছি? দুইটা ভিন্ন ধর্ম, হাইড্রোজেন পাচ্ছি, অক্সিজেন পাচ্ছি, দুটো আলাদা আলাদা ধর্ম না? তাহলে আবার আমি যদি সাপোজ কার্বন ডাই অক্সাইডকে ভাঙি, তাহলে দেখা যাচ্ছে একটা কার্বন পাচ্ছি আর দুইটা অক্সিজেন পাচ্ছি। তাহলে দুইটা ভিন্ন ধর্ম না? এই দুটো ভিন্ন ধর্ম না? আবার আমি যদি সালফিউরিক অ্যাসিডকে ভাঙি, H2SO4, তাহলে ভালো করে দেখবা, দুইটা হাইড্রোজেন, তোমার একটা সালফার আর চারটে অক্সিজেন পাচ্ছে। তাহলে কয়টা ভিন্ন ধর্মের মৌল পাইলাম বলো তো? তিনটা। তাহলে যে সমস্ত পদার্থকে ভাঙলে দুই বা ততোধিক ভিন্ন ধরনের মৌলিক পদার্থ পাওয়া যায় তাকে কি পদার্থ বলে? তাকে যৌগিক পদার্থ বলে। এখন প্রশ্ন আসতে পারে যে স্যার, এই যে S8, এটা কি যৌগ? একে ভাঙলে তো আমরা 8টা সালফার পাবো, 2, 3, 4, 5, 6, 7, 8, এটা কি যৌগ? একে ভাঙলে একাধিক আমরা পরমাণু বা মৌল পাচ্ছি, বাট ভিন্ন ধর্মের কোনো কিছু কি পাচ্ছি? ভিন্ন ধরনের কোনো কিছু পাচ্ছি না। তার মানে এটা কিন্তু যৌগ না। যদি আমরা P4কে বলি, এটা কি যৌগ? তাহলে একটা, দুইটা, তিনটা, চারটা তুমি ফসফরাস পাচ্ছ, বাট এখানে কিন্তু ভিন্ন একই জাতীয় জিনিস পাওয়া যাচ্ছে। সেই জন্য এগুলোকে আমরা কি বলবো না? এগুলোকে আমরা যৌগ বলবো না, এগুলোকে আমরা অন্য কিছু বলবো, সেটা আমরা শিখবো, বাট এগুলো যৌগ না। তাহলে যৌগ কোনগুলো? যে সমস্ত পদার্থকে ভাঙলে দুই বা ততোধিক ভিন্ন ধর্মের মৌলিক পদার্থ পাওয়া যায়। কি ধরনের মৌলিক পদার্থ পাওয়া যায়? ভিন্ন ধর্মের মৌলিক পদার্থ পাওয়া যায়, তাদেরকে আমরা বলবো যৌগ বা যৌগিক পদার্থ। ব্যাপারটা বুঝতে পারছো? তাহলে মৌলিক পদার্থের সংখ্যা যে 118টা হয়, তাহলে যৌগিক পদার্থের সংখ্যা কতটা? তাহলে যৌগিক পদার্থের সংখ্যা অসংখ্য। একটা জিনিস মাথায় রাখো, আমরা যদি কয়েকটা ভিন্ন ধরনের মৌলিক পদার্থ একখানে যুক্ত করি তাহলে যৌগ হয়ে যাবে। তাহলে আমরা এই 118টা মৌলকে বিভিন্ন যে কোনো 2-3টা যুক্ত করলে একটা যৌগ, যে কোনো 2-3টা আনলে একটা যৌগ, যে কোনো 2-3টা মৌলকে একখানে যুক্ত করলে যৌগ। তাহলে যৌগিক পদার্থের সংখ্যা কিন্তু অসংখ্য, আর মৌলিক পদার্থের সংখ্যা কত? 118টা। বিষয়টা খেয়াল রাখবা। তাহলে যৌগিক পদার্থের সংখ্যাটা কি? যে সমস্ত পদার্থকে ভাঙলে দুই বা ততোধিক ভিন্ন ধরনের মৌলিক পদার্থ পাওয়া যায় তার নাম কি পদার্থ? যৌগিক পদার্থ। আর যৌগিক পদার্থের সংখ্যা কত? অসংখ্য। হ্যাঁ, এখন আমরা যেহেতু মৌলিক পদার্থটা বুঝলাম, 118টা মৌলিক পদার্থ, তাহলে এখান থেকে আমরা এখন যেটা জিনিসটা বুঝবো সেটা পরমাণু কি আর অণু কি, এটা আমাদের টার্গেট। আমরা বেশি কিছু পড়বো না, আমরা পড়বো কাকে আমরা পরমাণু বলবো, কাকে আমরা অণু বলবো, অণু পরমাণুর পার্থক্য, এটুকু আমাদের আজকের ক্লাসের কাজ লেকচারের। হ্যাঁ, তাহলে পরমাণু, যার ইংলিশ হচ্ছে অ্যাটম। এই পরমাণু ইংলিশ কি বলো? অ্যাটম। হ্যাঁ, অ্যাটম, অ্যাটম বা পরমাণু। ভালো করে ইংরেজিগুলো আগে মাথায় রাখবা। অ্যাটম বা কি?
পরমাণু। এটাকে ভালো করে মাথায় রাখবা। তাহলে মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা যার স্বাধীন অস্তিত্ব নেই কিন্তু সরাসরি রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে তাকে পরমাণু বলে। কথাগুলো একটু ভালো করে খেয়াল করবো আমরা। মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা, ভালো করে আগে অ্যাড্রেস করো, যার স্বাধীন অস্তিত্ব নেই কিন্তু সরাসরি রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে। এই কথা তিনটা আগে আমরা বুঝতে চাই। স্যার এগুলা কি বলেন আপনি আবার? মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা যার স্বাধীন অস্তিত্ব নাই কিন্তু সরাসরি রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে তাকে পরমাণু বলে। এখন এই যে সংজ্ঞাটাকে আমি একটু সুন্দর করে এখানে লিখছি, ভেঙে ভেঙে লিখছি, যে পরমাণু বা অ্যাটম হচ্ছে মৌলিক পদার্থের সবচেয়ে কি কণা? ক্ষুদ্রতম কণা, যার স্বাধীন অস্তিত্ব নাই, সরাসরি রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে। এই তিনটে জিনিস আমি এখন তোমাদেরকে ব্যাখ্যা করব। মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণিকা বলতে আসলে তোমরা কি বোঝো এখানে যদি আমি একটু বলি, চলো একটু দেখি আমরা এখানে। হ্যাঁ, এই যে আচ্ছা, এই যে এখানে যদি বলি পরমাণু জিনিসটা ক্লিয়ার হওয়ার চেষ্টা করি, তারপরে অণু আমরা ক্লিয়ার হব। তো মৌলিক পদার্থ বলতে পৃথিবীতে মৌলিক পদার্থের সংখ্যা কতটা? 118টা। এই মৌলিক পদার্থের সংখ্যা কয়টা? 118টা। মনে করো সাপোজ এখানে এক টুকরো জিঙ্ক রাখলাম, হাইড্রোজেন রাখলাম, সোডিয়াম রাখলাম, পটাশিয়াম রাখলাম, মৌলিক পদার্থ রাখলাম, লোহা রাখলাম, সোনা রাখলাম, 118টা এখানে রাখলাম। তো এই যে বড় টুকরাটাকে আমি কাটতেছি, কেটে 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 ধরলাম, এর সবচেয়ে ছোট দানা আমি বলে গেলাম। তাহলে মৌলিক পদার্থের সবচেয়ে কি কণা? ক্ষুদ্রতম কণা। আচ্ছা, তো এখন মনে করো সাপোজ এক টুকরো সোডিয়ামকে কেটে আমি সর্বোচ্চ ছোট দানায় আসলাম, এটা পটাশিয়ামের সবচেয়ে ছোট দানা, এটা মনে করো ক্যালসিয়ামের সবচেয়ে ছোট দানা, এটা হাইড্রোজেনের সবচেয়ে ছোট দানা, এটা অক্সিজেনের সবচেয়ে ছোট দানা, ধরলাম এটা নাইট্রোজেনের সবচেয়ে ছোট দানা, এটা সালফারের সবচেয়ে ছোট দানা, এটা ফসফরাসের সবচেয়ে ছোট দানা। তো এই যে 118টা মৌল বা মৌলিক পদার্থ কেটে 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 ওর সবচেয়ে ক্ষুদ্রতম দানার নাম কি? পরমাণু। তাহলে মৌল বা মৌলিক পদার্থটা হচ্ছে একটু বড় সাইজ, আর তার সবচেয়ে ছোট দানাটার নাম কি? পরমাণু। এই কথাটা কিন্তু এখানে আমরা পড়ে আসছি, তাই না? দেখো তো এখানে কি পড়ে আসছি, যে মৌলিক পদার্থের সবচেয়ে কি কণা? ক্ষুদ্রতম কণা। ব্যাপারটা আবার বুঝছো? তাহলে মৌল বা মৌলিক পদার্থটা হচ্ছে বড় সাইজ, তার সবচেয়ে ক্ষুদ্রতম দানাকে আমরা কি বলবো? পরমাণু বলবো। যার চেয়ে আর ছোট করা যায় না, আর একটু ছোট করতে গেলে ইলেকট্রন প্রোটন নিউট্রন বের হয়ে যাবে, তার আগ মুহূর্তে দানাটাকে আমি বলবো। ছোট করতে 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 এতটুকু ছোট বানাবো, আর একটু ছোট করতে গেলে ইলেকট্রন প্রোটন নিউট্রন, কারণ পরমাণুর মধ্যে ইলেকট্রন প্রোটন নিউট্রন থাকে, তাহলে আর একটু ছোট করতে গেলে ইলেকট্রন প্রোটন নিউট্রন বের হয়ে যাবে, তার আগ মুহূর্তে আমি দানাটাকে বলবো পরমাণু। কি বলবো আমরা? পরমাণু। মনে করো একটা ডিমের সাইজ চিন্তা করো, ডিমটাকে আর একটু কাটলে কুসুম কুসুম বের হয়ে যাবে না? তো তার আগ মুহূর্তে ডিমের সাইজটাকে ঠিক রাখবো। তাহলে পরমাণু হচ্ছে মৌলিক পদার্থের সবচেয়ে কি দানা? ছোট দানা। এখন যার স্বাধীন অস্তিত্ব নাই, এই কথাটার মানে কি এটা বুঝতে হবে। এবার পরমাণুর কি অস্তিত্ব নাই? স্বাধীন অস্তিত্ব নাই। চলো এই বিষয়গুলো আজ ধীরে ধীরে আমরা ব্যাখ্যা করি। একদিন এগুলো গরুর রচনার মতো মুখস্থ করছো, আজকে এগুলো বুঝবা। পরমাণু হচ্ছে মৌলিক পদার্থের সবচেয়ে কি কণা? ক্ষুদ্রতম কণা, সবচেয়ে ক্ষুদ্রতম কণা, কিন্তু সিঙ্গেল দানা, একটা একটা দানা। মনে করো সাপোজ একটা বড় সোডিয়ামকে আমি কাটলাম, এই যে অনেকগুলো টুকরো করলাম স্মল দানা, প্রত্যেকটাকে আমি আলাদা আলাদা পরমাণু বলবো, সিঙ্গেল দানাগুলোকে আলাদা আলাদা আমি কি বলবো? পরমাণু বলবো। তাহলে মৌলিক পদার্থের সবচেয়ে কি কণা? ক্ষুদ্রতম কণা, কিন্তু একটা একটা দানা, তাকে বলবো প্রত্যেকটা দানা এক একটা পরমাণু। তাহলে পরমাণু কতটা হওয়া সম্ভব বলো তো? পরমাণু কিন্তু 118টা হওয়া সম্ভব, 118 ধরনের হওয়া সম্ভব। লোহার কাছ থেকে লোহার পরমাণু, সোডিয়ামের কাছ থেকে সোডিয়ামের পরমাণু, জিঙ্কের কাছ থেকে জিঙ্কের পরমাণু, হাইড্রোজেনের কাছ থেকে হাইড্রোজেনের পরমাণু। তো এরকম কত টাইপের পরমাণু হইতে পারে? 118 টাইপের পরমাণু হইতে পারে। তাহলে মৌলিক পদার্থের সবচেয়ে কি কণা? ক্ষুদ্রতম কণা, যার স্বাধীন অস্তিত্ব নাই। এই কথার মানে কি? মনে করো এর ধর্মের সাথে পুরোপুরি ম্যাচ করে না, স্বাধীনভাবে বসবাস করতে পারে না এই ক্ষুদ্র দানাটা। কীরকম? মনে করো আমাদের ক্যামেরাম্যান হচ্ছে আব্দুর রহমান স্যার, আমরা আব্দুর রহমানকে স্যারকে ধরে একটা দ্বীপের মধ্যে পাঠাই দিছি। এখন তোমরা আমাকে একটু বলবা যে আব্দুর রহমান স্যার যদি দ্বীপের মধ্যে গিয়ে পুরা এই যে 600 কোটি মানব জাতির সকল ধর্ম কেউ একাই দেখাইতে পারবে না, কিন্তু কিছু কিছু ধর্ম অবশ্যই কি করতে পারবে? দেখাইতে পারবে। তো এইরকম ওই যে আব্দুর রহমান স্যার দ্বীপের মধ্যে যে আছে হলো পরমাণু, আর আমরা বিশাল মানুষটা আমরা হচ্ছে কি? আমরা হচ্ছে মৌল। তাহলে এই যে ক্ষুদ্রতম জিনিসটা, এই বিশাল জিনিসের সকল ধর্ম একাই দেখাইতে পারে না, কিছু ধর্ম বাদ পড়ে যায়, কারণ এই বড় জিনিসকে কেটেই তো আমরা ছোট বানাইছি না, বড় জিনিসকে কেটেই কি বানাইছি? ছোট। তাহলে এই যে ছোট জিনিসটা, পুরো জিনিসটাকে সকল ধর্ম দেখাইতে পারে না, অর্থাৎ সকল ধর্ম নিয়ে যে প্রকৃতির মধ্যে সে অবস্থান করবে এটা সে পারে না। এই জন্য বলা হচ্ছে পরমাণুর কি অস্তিত্ব নাই? স্বাধীন অস্তিত্ব নাই।
এই পরমাণুর কি অস্তিত্ব নাই বলো? পরমাণুর স্বাধীন অস্তিত্ব নাই। এই যে দেখো, মৌলিক পদার্থের সবচেয়ে ক্ষুদ্রতম কণা যার স্বাধীন অস্তিত্ব নেই। এবার বুঝছো যে ক্ষুদ্র জিনিসটা বিশাল জিনিসের মধ্যে শতভাগ আচরণ করতে পারে না, কিছু বৈশিষ্ট্য কাটা পড়ে গেছে, বাদ পড়ে গেছে। এই জন্য সকল ধর্ম নিয়ে যে প্রকৃতির মধ্যে সুখে শান্তিতে স্বাধীনভাবে অবস্থান করবে এটা পারে না। এই জন্য হলো পরমাণুর কি অস্তিত্ব নাই? স্বাধীন অস্তিত্ব নাই। আর একটা কথা লেখা আছে, সরাসরি রাসায়নিক বিক্রিয়া অংশগ্রহণ করে। এই পরমাণু সরাসরি রাসায়নিক বিক্রিয়া কি করে? অংশগ্রহণ করে। চলো এই বিষয়টা আমরা বোঝার একটু চেষ্টা করি। মনে করো আমি একটা বিক্রিয়ার পাত্র নিলাম, সাপোজ এখানে একটা আমি পাত্র নিলাম। এখন এই বিক্রিয়ার পাত্রের মধ্যে আমি দুইটা পদার্থ দিব। সাপোজ আমি ধরলাম এর মধ্যে আমি দুইটা বড় বড় টুকরা দিলাম, এই একটা টুকরা দিলাম, এই একটা টুকরা দিলাম। তো কি হবে জানো? এই বিক্রিয়ার পাত্রে যদি আমি বড় বড় টুকরাটা দেই, তাহলে এরা প্রত্যেকটাই ভেঙে আগে না পরমাণু হবে, বুঝছো? এও বিক্রিয়ার পাত্রে ভেঙে আগে কি হবে বলো তো? পরমাণুতে হবে। এও বড় বড় পাত্রটা এও ভেঙে কি হবে আগে? পরমাণু হবে। অর্থাৎ আমি যতই বড় বড় টুকরা দেই সেগুলো ভেঙে আগে কি হবে? পরমাণু হবে। তারপরে এক মৌলের পরমাণুর সাথে আরেক মৌলের পরমাণু ফাইট করে নতুন যৌগটা তৈরি হবে। অর্থাৎ তুমি যতই বড় বড় টুকরা বা বড় বড় জিনিস বিক্রিয়ার পাত্রে দাও, বিক্রিয়া হবে কোন চরিত্রে এসে? পরমাণু চরিত্রে এসে। বড় টুকরাগুলো ভেঙে আগে পরমাণু হবে, তারপরে পরমাণু টু পরমাণু ফাইট হবে। তাহলে পরমাণু হওয়া ছাড়া তুমি সরাসরি বিক্রিয়া করতে পারবা না। এই জন্য বলা হচ্ছে কি বলতো? এই জন্য ভালো করে দেখাও, ভালো করে দেখো কি লেখা আছে এখানে। সরাসরি পরমাণু সরাসরি কি করতে পারে? রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করতে পারে। তাহলে মৌলিক পদার্থের সবচেয়ে ক্ষুদ্রতম কণা যার স্বাধীন অস্তিত্ব নাই, কিন্তু সরাসরি কি করতে পারে? রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করতে পারে। ব্যাপারটা মনে হয় তোমরা বোঝার চেষ্টা করছো এবার। তাহলে পরমাণু ছাড়া কেউ কিন্তু সরাসরি কি করতে পারবে না? বিক্রিয়া করতে পারবে না। তো যতই তুমি বড় টুকরো দাও, সেটা বিক্রিয়া হইতে গেলে কোন চরিত্রে এসে বিক্রিয়া করবে? পরমাণু চরিত্রে। এখন এই পরমাণুটা তুমি যদি ভাঙো, তাহলে বাবা ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন, নাম শুনছো না? তাহলে এই পরমাণুকে ভাঙলে কি পাওয়া যায়? ইলেকট্রন, প্রোটন, নিউট্রন পাওয়া যায়। বুঝছো বিষয়গুলো এবার নাকি? দেখো, মৌলিক পদার্থের সবচেয়ে ক্ষুদ্রতম কণা যার স্বাধীন অস্তিত্ব নাই, কিন্তু সরাসরি কি করতে পারে? রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করতে পারে, তাকে আমরা বলি পরমাণু। এখন পরমাণুর সংজ্ঞাটা ক্লিয়ার হয়েছে। এই পরমাণুকে ভাঙলে আমরা ইলেকট্রন পাবো, প্রোটন পাবো এবং নিউট্রন পাবো। ক্লিয়ার? তা আশা করি তোমরা পরমাণুর ব্যাপারটা বুঝতে পারছো। তাহলে মৌলিক পদার্থের সংখ্যা 118টা হলে তাহলে পরমাণু কত ধরনের হবে? 118 রকমের হবে। এই হচ্ছে কথা। আমার নাক চুলকাচ্ছে কেন বুঝলাম না। আচ্ছা, এখন আমরা অণু বুঝবো। অণু, তাহলে অণুর ইংলিশ কি বলতো? পরমাণু বুঝলাম, এখন আমরা দেখবো অণু কি। অণু হচ্ছে যাকে ইংলিশে বলে মলিকুল। হ্যাঁ, ইংরেজি কি বলো? সবগুলোর আগে ইংরেজি শিখবা, সবগুলাই কি শিখবা? ইংরেজি শিখবা। তাহলে অণুর ইংরেজি কি বলো? অণু ইংরেজি মলিকুল সংখ্যা, মলিকুল সংখ্যা, অণুর সংখ্যা, অণু সংখ্যা, ইংরেজি জানতে হবে। তাহলে অণুর সংজ্ঞাটা কেমন জানি একটু ভেজাল। দেখো তো কি লেখা আছে? মৌলিক বা যৌগিক পদার্থের ক্ষুদ্রতম কণা। ভালো করে খেয়াল রাখবা, মৌলিক বা যৌগিক পদার্থের কি কণা? ক্ষুদ্রতম কণা। এটা মুছে দিই। আচ্ছা থাক। মৌলিক বা যৌগিক পদার্থের কি কণা? ক্ষুদ্রতম কণা। যার কি অস্তিত্ব আছে? দেখো তো, স্বাধীন অস্তিত্ব আছে, কিন্তু সরাসরি রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে না। এটা করে না হবে। হ্যাঁ, করে করে দুইবার আসছে, কিন্তু সরাসরি রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে না। না না, এটা নাটা, এটা হাইলাইটস করবা, তাকে অণু বলে। চলো এগুলো একটু ব্যাখ্যা করার চেষ্টা করি। আমি এখানে ক্লিয়ারলি একটু লিখছি। আবার এখান থেকে সংজ্ঞাটা যদি আসে অণু কি, তাহলে এটা লিখে দিবা। মৌলিক বা যৌগিক পদার্থের ক্ষুদ্রতম কণা যার স্বাধীন অস্তিত্ব আছে কিন্তু সরাসরি রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে না, তাকে অণু বলে। তো চলো আমরা এই ব্যাপারটা এখানে আমি আবার হাইলাইটস করে লিখছি, সুন্দর করে ভেঙে লিখছি ওই কথাটাই, যে মৌলিক বা যৌগিক পদার্থের কি কণা? ক্ষুদ্রতম কণা। যার কি অস্তিত্ব আছে? স্বাধীন অস্তিত্ব আছে, কিন্তু সরাসরি রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে না। এই ব্যাপারগুলো আমরা বুঝতে চাই। এই ব্যাপারগুলো আছে ক্লাস থেকে আমরা কি করতে চাই? বুঝতে চাই। স্যার অণু আবার কেমনে মৌলিক পদার্থ হলো? মৌলিক পদার্থ হইলে তো বাবা তোমার অলরেডি কি হবে? মৌলিক পদার্থ মানে তো অলরেডি তোমার পরমাণু হবে, তাই না? মৌলিক পদার্থ মানে তো পরমাণু। আবার অণুর ক্ষেত্রে কেন আপনি মৌলিক পদার্থ কথাটা নিয়ে আসলেন সেটা আমরা দেখব। ওকে, তাহলে মৌলিক বা যৌগিক পদার্থের ক্ষুদ্রতম কণা যার স্বাধীন অস্তিত্ব আছে কিন্তু সরাসরি রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে না, এই তিনটে জিনিস আমরা এখন বুঝবো। ঠিক আছে? তো চলো আমরা দেখি বিষয়গুলো। এই যে এখন এখান থেকে আসো, আমরা আস্তে আস্তে এখানে বুঝি।
এবার আমরা অণুতে আসবো। কিসে আসবো আমরা? অণুতে। তো তুমি যদি একটু চিন্তা করো, আগে যৌগিক পদার্থটা বোঝার চেষ্টা করি। মনে করো সাপোজ আমি এখানে 1 বালতি পানি নিলাম। এই পানি কি একটা যৌগ না যৌগিক পদার্থ বলো তো? পানি কিন্তু একটা যৌগিক পদার্থ। কেন? পানিকে ভাঙলে ভিন্ন ধরনের মৌলিক পদার্থ পাওয়া যাচ্ছে, তাই না? তার আগে একটা যদি কথা বলি শর্টকাট, তোমাকে যদি কেউ 1 পাতিল সরিষা দেয়, তার মধ্যে সরিষার দানা পাবা না? সরিষা কিন্তু দানা পাবা। কেউ যদি তোমাকে 1 পাতিল চিনি দেয়, চিনির দানা পাবা না? দানা পাবা। লবণ দিলে লবণের দানা পাবা। তো এরকম কেউ যদি তোমাকে একটু 1 বালতি পানি দেয় বা 1 গ্লাস পানি দেয়, তো পানির মধ্যে এরকম ক্ষুদ্র 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 দানা আছে, যেটা খালি চোখে দেখা যায় না। তাহলে এই যে কোনো যৌগের এই ক্ষুদ্রতম দানাকে আমরা বলছি অণু। মৌলের ক্ষুদ্রতম দানাকে আমরা বলতেছি পরমাণু, আর যৌগের ক্ষুদ্রতম দানাকে আমরা কি বলতেছি? অণু। তার মানে এখান থেকে যদি আমি একটা পানির দানা উঠাই নিয়ে আসি, H2O, সরিষার দানা, আমাকে 1 পাতিল সরিষা থেকে দানা উঠাই নিয়ে আসছি, তো ওটাও কিন্তু সরিষাই তো বলবা, তাই না? তো পানির এই দানাটাকে তুমি কি বলবা? পানিই তো বলবা। তাহলে যৌগের ক্ষুদ্রতম কণিকাকে আমরা বলছি অণু। আবার আমি যে আরেকটু চিন্তা করি, আমি আরেকটা পাত্র নিলাম, এখানে মনে করো একটা পাত্র নিলাম, এই পাত্রের মধ্যে আমি সালফিউরিক অ্যাসিড রাখলাম। আগে ভালো করে বোঝার চেষ্টা করো। তো যতই আমি সালফিউরিক অ্যাসিড রাখি, তো সালফিউরিক অ্যাসিডের মধ্যে এরকম ক্ষুদ্র 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 অসংখ্য কি আছে? দানা আছে। এখন এখান থেকে আমি একটা সালফিউরিক অ্যাসিডের দানা আমি এখানে উঠাই নিয়ে আসলাম, তো এটাও সালফিউরিক অ্যাসিডের কিন্তু অণু। তাহলে যৌগের ক্ষুদ্রতম কণিকাকে আমরা কি বলতেছি? অণু বলতেছি। যৌগিক পদার্থের ক্ষুদ্রতম কণিকার নাম কি? অণু। আর মৌলিক পদার্থের ক্ষুদ্রতম নাম কি? পরমাণু। তো এখন যার স্বাধীন অস্তিত্ব আছে, এই কথার মানে কি জানো? মানে এই যে ক্ষুদ্রতম দানাটা, এর বৈশিষ্ট্য আর এর বৈশিষ্ট্য হুবাহুব মিলে যাবে। এই জন্য বলা আছে সকল ধর্ম নিয়ে ইনি প্রকৃতির মধ্যে বসবাস করতে পারবে। এই জন্য অণুর কি অস্তিত্ব আছে? স্বাধীন অস্তিত্ব আছে। অর্থাৎ ক্ষুদ্র দানাটার মধ্যেই বড় জিনিসের মধ্যে যে দানা, যে বৈশিষ্ট্য, এর মধ্যে একই বৈশিষ্ট্য আছে। এই জন্য অণুর কি অস্তিত্ব আছে? স্বাধীন অস্তিত্ব আছে। মনে করো এই যে 1 বালতি সালফিউরিক অ্যাসিডের মধ্যে এই প্রতিটা বৈশিষ্ট্য, মানে 1 বালতি সালফিউরিক অ্যাসিডের যে বৈশিষ্ট্য আর এই একটা দানা সালফিউরিক অ্যাসিডের কি বৈশিষ্ট্য? একই বৈশিষ্ট্য, কারণ ওর মধ্যে একই ধর্ম আছে। মনে করো সহজভাবে যদি বলি, মনে করো তুমি সমুদ্রের মধ্যে গেছো গোসল করতে, তো ওখান থেকে পানির একটা দানা তুমি উঠাই নিয়ে আসলা। তো এই পানির এই অণুটার মধ্যে যে বৈশিষ্ট্য আছে, পুরো এক সমুদ্রের বৈশিষ্ট্য সেম। অর্থাৎ এই ক্ষুদ্রতম জিনিসটার মধ্যেই সকল ধর্ম আছে, নিয়ে এসে সুখে শান্তিতে বসবাস করতে পারে। এই জন্য বলা হচ্ছে কি বলতো? অণুর কি অস্তিত্ব আছে? অণুর স্বাধীন অস্তিত্ব আছে। ভালো করে খেয়াল করবা, অণুর কি অস্তিত্ব আছে বলো? অণুর স্বাধীন অস্তিত্ব আছে। কারণ ওই ক্ষুদ্রতম জিনিসটার মধ্যেই, ওই ক্ষুদ্রতম জিনিসটার মধ্যেই সকল ধর্ম বিদ্যমান। ক্ষুদ্র জিনিসটার মধ্যেই সকল ধর্ম বিদ্যমান। তাহলে আমাকে যদি বলা হয় অণু কি, তাহলে বলবো যৌগিক পদার্থের সবচেয়ে ক্ষুদ্রতম কণিকাকে আমি কি বলবো? ওই বস্তুর আমি অণু বলবো। যার কি অস্তিত্ব আছে? স্বাধীন অস্তিত্ব আছে। সকল ধর্ম তার মধ্যে আছে, কিন্তু পরমাণুর কি অস্তিত্ব নাই? স্বাধীন অস্তিত্ব নাই। মানে সকল ধর্মের মধ্যে নাই, কিন্তু এর মধ্যে সকল ধর্ম আছে। এই জন্য অণুর স্বাধীন অস্তিত্ব আছে, পরমাণুর স্বাধীন অস্তিত্ব নাই। এখন এই অণুটা যখন বিক্রিয়া করতে যায়, বিক্রিয়ার পাত্রে যায়, এ আগে ভেঙে পরমাণু হয়। এই অণুর মধ্যে পরমাণু থাকে, বলো অণুর মধ্যে কে থাকে? পরমাণু থাকে। এইটা যখন বিক্রিয়ার পাত্রে যাবে, এরা আলাদা আলাদা হয়ে ভেঙে যাবে। তো এই যে পরমাণু হওয়া ছাড়া কেউ বিক্রিয়া করতে পারে না। পরমাণু হওয়া ছাড়া কেউ কি করতে পারে না? বিক্রিয়া করতে পারে না। তুমি যতই বড় বড় জিনিস দাও, বিক্রিয়া হইতে গেলে কোন চরিত্রে এসে বিক্রিয়া করবে? পরমাণু চরিত্রে এসে বিক্রিয়া করবে। অণু দিবা, অণু ভেঙে পরমাণু হবে, তারপরে বিক্রিয়া করবে। তাহলে অণু অবস্থায় তো বিক্রিয়া করতে পারতেছে না। এই জন্য বলা হয় অণু সরাসরি রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে না। অণু সরাসরি কি করে না? রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে না। তাহলে অণুরে ভাঙলে পরমাণু পাবো, এই পরমাণুটা যদি আমরা ভাঙি, তাহলে আমরা ইলেকট্রন, প্রোটন, নিউট্রন পাবো। বুঝতে পারো বিষয়টা? তাহলে এখানে অণুর সংজ্ঞাটা আমি যদি বলি, যৌগিক পদার্থের সবচেয়ে কি কণা? ক্ষুদ্রতম কণা। যার কি অস্তিত্ব নাই? স্বাধীন অস্তিত্ব আছে। আছে আছে, সকল বৈশিষ্ট্য আছে, কিন্তু সরাসরি কি করতে পারে না? বিক্রিয়া করতে পারে না। বিক্রিয়া হইতে গেলে তাকে আগে পরমাণুতে ভাঙা হয়, তারপরে বিক্রিয়া করতে হয়। বুঝছো বিষয়টা? তাহলে যৌগের সবসময় অণু হবে, কনফার্ম। এই বিষয়গুলো আমাদের পরবর্তী চ্যাপ্টারে কিন্তু কাজে লাগবে, মাথায় রাখবা। পরবর্তী চ্যাপ্টারে কি লাগবে এগুলা? কই
লক হয়ে গেল নাকি? লক হয়ে গেছে, ঠিক আছে। তাহলে অণু কার হবে? অণু সবসময় যৌগিক পদার্থের ক্ষুদ্রতম কণিকাকে আমরা অণু বলবো, মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণিকাকে আমরা কি বলবো? পরমাণু বলবো। এখন মৌলেরও অণু বানানো যায়, সেই বিষয়টা একটু আমাদের লাগবে, কনসেপ্ট লাগবে কিছু। হ্যাঁ, মৌলেরও কি বানানো যায়? কারণ এই যে সংজ্ঞাটা আমরা দেখছিলাম না, এই যে এখানে দেখা ছিল মৌলিক বা যৌগিক পদার্থের, যৌগিক পদার্থ অণু হবেই কনফার্ম, যৌগিক পদার্থ থেকে অণু আসবেই, কিন্তু মৌলিক পদার্থ থেকেও কি বানানো যায়? অণু বানানো যায়। এই ব্যাপারটা আমরা একটু বোঝার চেষ্টা করবো। হ্যাঁ, তো চলো আমরা দেখি কিভাবে। এই যে এখানে দেখো, মনে করো সাপোজ একটা হাইড্রোজেন এই হাইড্রোজেনের মতো শতভাগ আচরণ করতে পারতেছে না, সেজন্য তাকে তো পরমাণু বলছি, তাই না? এখন যদি আর একটা হাইড্রোজেনের সাথে সে যদি সাক্ষাৎ ঘটায়, আর একটা হাইড্রোজেনের সাথে যদি সে সাক্ষাৎ পায়, মনে করো সাপোজ আমাদের আব্দুর রহমান স্যারকে আমরা দ্বীপের মধ্যে পাঠাইছিলাম না, তো ওর ওখানে সকল মানব জাতি সকল ধর্ম কি সে একাই দেখাইতে পারছে? সেই মানব জাতি সকল ধর্ম কিন্তু একাই দেখাইতে পারে নাই, কিন্তু ওর মনে করো সাপোজ ওখানে তার একটা হাত কেটে গেছে, বৈশিষ্ট্য কাটা পড়ে গেছে। এখন ওইখানে আমরা আব্দুর রহমান স্যারের মতো আর একটা লোককে পাঠাই দিলাম, মনে করো আব্দুর রহমান স্যারের ডান হাত কাটা আর একজনের বাম হাত কাটা একটা লোক পাঠাইলাম, তাহলে ডান হাত আর একজনের ডান হাত কাটা, একজনের বাম হাত কাটা, দুইজন মিলাইয়া কিন্তু কাজ চালাইতে পারবে, দুজন মিলাইয়া কি করতে পারবে? কাজ চালাইতে পারবে। তো তেমন একটা হাইড্রোজেন এই হাইড্রোজেনের মতো শতভাগ আচরণ করতে পারতেছে না, কিন্তু আরও একটা হাইড্রোজেনের সাথে যদি সে টিম গঠন করে, দেখবা এর কিছু গ্যাপ ওর কিছু গ্যাপ, এর এক জায়গায় গ্যাপ, ওর সে জায়গা ফিল আপ, অন্য এক জায়গায় গ্যাপ, তাহলে দুইজন একখানে হইলে তাকে সকল বৈশিষ্ট্য কিন্তু তার মধ্যে চলে আসে, অর্থাৎ তখন তারা স্বাধীনভাবে প্রকৃতির মধ্যে বসবাস করতে পারে। ধরলাম দুইটা হাইড্রোজেন যখন একখানে হইল, এরকম দুইটা হাইড্রোজেন যখনই একখানে হইল, তখন তার মধ্যে যে গ্যাপটা আছে, গ্যাপটা কিন্তু ফিল আপ হয়ে গেল। এখানে কিন্তু এই হাইড্রোজেনের সিঙ্গেল দানা অবস্থায় তার মধ্যে গ্যাপ আছে, সে কিন্তু স্বাধীন ধর্ম তার মধ্যে নাই, স্বাধীন অস্তিত্ব নাই, বাট দুইজন যখন একখানে হইল তখন তার মধ্যে কিন্তু চরিত্রগত গ্যাপটা ফিল আপ হয়ে গেছে, তারা সুখে শান্তিতে স্বাধীনভাবে কি করতে পারতেছে? বসবাস করতে পারতেছে, অর্থাৎ স্বাধীন অস্তিত্ব চলে আসছে। আবার যখন বিক্রিয়া হচ্ছে তখন এরা কিন্তু বিক্রিয়ার পাত্রে গিয়ে আলাদা আলাদা পরমাণুতে ভাঙতেও পারতেছে, তার মানে এই টিমটার অণুর বৈশিষ্ট্য চলে আসছে। এই কার বৈশিষ্ট্য চলে আসছে? অণুর স্বাধীন বৈশিষ্ট্য আছে, অস্তিত্ব আছে, এবং বিক্রিয়ার পাত্রে গিয়ে তারা ভাঙতে পারতেছে, তার মানে সিঙ্গেলি সে পরমাণু, বাট এই অবস্থায় সে কি? অণুর ন্যায় আচরণ করতেছে। অণু হইতে গেলে তার স্বাধীন অস্তিত্ব থাকতে হবে, বিক্রিয়ার পাত্রে ভেঙে পরমাণুতে হইতে হবে, এই দুটো বৈশিষ্ট্য কিন্তু লাগবেই, তাই না? তাহলে এই যে দেখো অক্সিজেন সেম, দুইটা অক্সিজেন যখন টিম গঠন করতেছে তখন তার মধ্যে স্বাধীন বৈশিষ্ট্য চলে আসতেছে, এবং বিক্রিয়ার পাত্রে গিয়ে তারা কিন্তু আলাদা আলাদাভাবে ভাঙতে পারতেছে, তার মানে এরা দুইজন মিলে অণু গঠন করতেছে, বাট এটা সিঙ্গেলটা কিন্তু পরমাণু। নাইট্রোজেনের ক্ষেত্রে এরকম দুইজন লাগে, সালফারের ক্ষেত্রে 8 জন লাগে, 8 জন। অর্থাৎ ওই যে আব্দুর রহমান স্যার যে দ্বীপে গেল না, আব্দুর রহমান স্যার স্বাধীনভাবে বসবাস করতে গেলে সালফারের ক্ষেত্রে কয়জন লাগবে? 8 জন আব্দুর রহমানের কপি পাঠাইতে হবে, এতই গ্যাপ তাদের মাঝখানে। দ্বীপে কয়টা আব্দুর রহমান লাগবে? 8 ধরনের আব্দুর রহমান লাগবে। তো দেখো একটা সালফার স্বাধীনভাবে সকল ধর্ম দেখাইতে পারে না, এই জন্য পরমাণু, কিন্তু 8টা মিলে গ্যাপ ফিল আপ হয়েছে, 4 জন একখানে হওয়ার পর তাদের চরিত্রগত গ্যাপটা ফিল আপ হয়ে গেছে, তারা স্বাধীনভাবে প্রকৃতির মধ্যে বসবাস করতে পারতেছে। তো যার কারণে আমরা কি বলতে পারি? আমরা এটাকে অণু বলতে পারি। বিক্রিয়ার পাত্রে এরা আবার আলাদা আলাদা ভাঙতে পারে, বিক্রিয়ার পাত্রে এরা আবার আলাদা আলাদা সালফারে কি করতে পারে? ভাঙতে পারে। তার মানে এই 8 জন মিলে যেটা তৈরি হয়েছে সেটা অণুর বৈশিষ্ট্য চলে আসছে। কার বৈশিষ্ট্য চলে আসছে? অণুর বৈশিষ্ট্য। ফসফরাসের ক্ষেত্রেও দেখবা এরকম P4 নামে দেখবা, P4 এটাও অণু গঠন করছে। তার মানে আমরা মৌলিক পদার্থকে বিশেষ কায়দায় 2 জন, 4 জন, 3 জন, ওজোন নামে একটা নাম শুনবা, O3, ওজোন, O3 নামে একটা মৌল আছে যেটা ওজোন বলি আমরা। তো দেখবা অক্সিজেনের একটা ভাইরা ভাই ওজোন, তো ওরা কয়জন মিলে অণু গঠন করছে জানো? 3 জন মিলে অণু গঠন করছে। তো এই রকম মৌলিক পদার্থ বা পরমাণুকে বিশেষ কায়দা করে আমরা অণু বানাইতে পারি। তাহলে অণুটা মৌলের কাছ থেকে আসতে পারে, অণুটা মৌলের কাছ থেকেও আসতে পারে, অণুটা যৌগের কাছ থেকেও আসতে পারে। তাহলে মৌলিক বা যৌগিক পদার্থের ক্ষুদ্রতম কণাকে আমরা অণু বলবো, যার অণু হইতে গেলে তার স্বাধীন অস্তিত্ব থাকতে হবে, বিক্রিয়ার পাত্রে গিয়ে ভেঙে আলাদা হইতে হবে, পরমাণুতে ভাঙতে হইতে হবে, তাকে আমরা বলবো কি? অণু। তাহলে অণুটা মৌলের কাছ থেকেও আসতে পারে, যৌগের কাছ থেকেও আসতে পারে। তাহলে এই চেহারায় যখন সিঙ্গেল দানা অবস্থায় থাকবে তাদেরকে আমরা বলবো পরমাণু।
আর এদের আবার বিশেষ কায়দায় আমরা কি বানাইতে পারি, অণু বানাইতে পারি। তাহলে চেহারা দেখে মানে H বলতে পরমাণু, H2 বলতে আমাদের অণু বুঝতে হবে, O বলতে আমাদের পরমাণু, O2 বলতে আমাদের অণু, S বলতে আমাদের পরমাণু, S8 বলতে আমাদের অণু বুঝতে হবে। তার মানে পরমাণু হইতে হবে সিঙ্গেল পজিশনে, আর অণু টিম অবস্থায় গঠন করতে পারবে। অণু কি অবস্থায় গঠন করতে পারবে, টিম অবস্থায় অণু গঠন করতে পারবে। তাহলে মৌলের কাছ থেকে অণু বানানো যায়, যৌগের কাছ থেকে অণু বানানো যায়। এই জন্য তোমরা যদি একটু সংজ্ঞাটা এবার ভালো করে আমরা যদি দেখি, এবার আমরা সংজ্ঞাটা পরিষ্কারভাবে দেখবো। দেখো কি লেখা আছে, মৌলিক বা যৌগিক পদার্থের কি কণা, ক্ষুদ্রতম কণাকে আমরা অণু বলতে পারি। মৌলের কাছ থেকে অণু বানানো যায়, যৌগের কাছ থেকে কি বানানো যায়, অণু বানানো যায়। যার কি অস্তিত্ব আছে, অণু হইতে গেলে তার অবশ্যই স্বাধীন অস্তিত্ব থাকতে হবে। সরাসরি বিক্রিয়া করতে পারে না কেন, অণু অবস্থায় বিক্রিয়া করতে পারে না, অণুটা ভেঙে পরমাণু হয় তারপরে বিক্রিয়া করতে পারে। সেজন্য অণু অবস্থায় সরাসরি কি করতে পারে না, বিক্রিয়া করতে পারে না। তাহলে অণু সরাসরি রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে না। আশা করি ব্যাপারগুলো তোমরা মনে হয় এবার ক্লিয়ার হয়েছো। তো এখন অনেক সময় তোমাদের পরীক্ষাতে আমরা দিব, আবার অণুর কথা যদি একটু ক্লিয়ার হই, যে অণুটা মৌলের অণু হয়, যৌগের অণু হয়। যে কথাটা আমি বলতেছিলাম যে মৌলের অণু কি, এই যে যেমন হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন, সালফার, ফসফরাস, এগুলো হচ্ছে মৌলের কাছ থেকে অণু তৈরি করা সম্ভব। এই অণুগুলো কার কাছ থেকে তৈরি করা সম্ভব, মৌলের কাছ থেকে। আর যৌগের অণু কোনগুলো, এই যে কার্বন ডাই অক্সাইড, সালফার ডাইঅক্সাইড, এগুলো তো যৌগিক পদার্থ থেকে আসছে না। ভিন্ন ধর্মের মৌলিক পদার্থ মিলাইলে কি হয়, যৌগিক পদার্থ, যৌগিক পদার্থের কাছ থেকে আসছে। তারপরে সালফিউরিক অ্যাসিড বলো, এগুলো আমরা শিখবো আস্তে আস্তে। তাহলে অণুটা কয় প্রকার বলো তো, অণু কিন্তু দুই প্রকার, মৌলের কাছ থেকে অণু আসা সম্ভব, যৌগের কাছ থেকে অণু আসা সম্ভব, কিন্তু টিম আকারে আসবে। কি আকারে আসবে, টিম আকারে। তাহলে তুমি যদি পরমাণু বলি, তাহলে এইচ, এটা হচ্ছে কিন্তু পরমাণু, হ্যাঁ ভালো করে খেয়াল করবে, এটা হচ্ছে কিন্তু পরমাণু। ও, ও হচ্ছে অক্সিজেনের পরমাণু, এন হচ্ছে নাইট্রোজেনের পরমাণু, এস হচ্ছে সালফারের পরমাণু, ফসফরাসের পরমাণু। সিঙ্গেল দানা অবস্থায় যখন থাকবে তখন পরমাণু, টিম আকারে যখন থাকবে তখনই কি তারা অণু। আর যৌগের কাছ থেকে অণু আসবে, তাহলে অণুর সংখ্যাটা দুইভাবে হবে, মৌলের কাছ থেকে অণু পাবো, যৌগের কাছ থেকে অণু পাবো। আর পরমাণু সবসময় কার কাছ থেকে পাবো, মৌলের কাছ থেকে পাবো, কিন্তু সেটা অবশ্যই সিঙ্গেল দানা। কি দানা বলো, সিঙ্গেল দানা। ব্যাপারগুলো আশা করি তোমাদের এবার মনে হয় ক্লিয়ার হয়েছে, যে মৌলের কাছ থেকে পরমাণু পাওয়া যায় সিঙ্গেল দানায়, মৌলের কাছ থেকে অণু পাওয়া যায়, যৌগের কাছ থেকে অণু পাওয়া যায়। মৌলের কাছ থেকে যে অণুটা পাবা সে টিম আকারে পাবা। আশা করি ব্যাপারগুলো তোমরা মনে হয় এখন ক্লিয়ার হইতে পারছো, ঠিক আছে। তো চলো আমরা একটা এবার পার্থক্য দেখি, পরমাণু ও অণুর একটা পার্থক্য দেখি। তো পরীক্ষাতে তোমাদের আসছে তোমাদের বইয়ের মধ্যে যে পরমাণু অণুর মধ্যে পার্থক্য লিখো, ঠিক আছে। তো চলো আমরা কনসেপ্টগুলো যেহেতু ক্লিয়ার করলাম, এখন আমরা পার্থক্যটা আরামসে বলতে পারবো। পরমাণু হচ্ছে মৌলিক পদার্থের সবচেয়ে ক্ষুদ্রতম কণা, আর অণু হচ্ছে কি বলতো, মৌলিক বা যৌগিক পদার্থের ক্ষুদ্রতম কণা। দেখো তো ঠিক আছে কিনা, অণু মৌলিক বা যৌগিক পদার্থের কি কণা, ক্ষুদ্রতম কণা। পরমাণুর কি অস্তিত্ব নাই, পরমাণুর স্বাধীন অস্তিত্ব নাই। আব্দুর রহমান স্যার দ্বীপের মধ্যে একাই আছে, সকল বৈশিষ্ট্য নাই, তার মানে স্বাধীন অস্তিত্ব নাই। কিন্তু অণুর কি অস্তিত্ব আছে, অণু তো টিম অবস্থায় থাকে, যার কারণে তার কি অস্তিত্ব আছে, স্বাধীন অস্তিত্ব আছে। পরমাণু কি করে বলতো, পরমাণু সরাসরি রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে 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 পরমাণু সরাসরি রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে, বাট অণু সরাসরি রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করতে পারে না, পারে না। আর পরমাণু ভাঙলে কি পাওয়া যায়, পরমাণু ভাঙলে আমরা ইলেকট্রন, প্রোটন, নিউট্রন পাই। এই পরমাণুকে যে ভাঙলাম, এই যে পরমাণুকে যে আমি ভাঙলাম, ইলেকট্রন, প্রোটন, নিউট্রন পাইলাম না। আর অণুকে যে আমি ভাঙলাম, যে অণুকে ভাঙে আগে পরমাণু পাওয়া যায়, এই পরমাণুকে ভাঙলে কি পাওয়া যায়, ইলেকট্রন, প্রোটন, নিউট্রন পাওয়া যায়। এই কথা এখানে লেখা আছে যে পরমাণুকে ভাঙলে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন পাওয়া যায়, আর অণুকে ভাঙলে কি পাওয়া যায়, পরমাণু পাওয়া যায়। তাহলে এটা হচ্ছে অণু পরমাণুর পার্থক্য, ঠিক আছে। তো এটা হচ্ছে অণু পরমাণুর পার্থক্য। তো আশা করি একটা বেসিক বিষয় তোমাদের একটু আইডিয়া দিতে পারলাম। তো অলরেডি আমরা অণু পরমাণু সব কিছুই বুঝে গেলাম। এখন আমরা তোমাদের সাথে কিছু বহু নির্বাচনী বা এমসিকিউ নিয়ে আলাপ করবো। তো চলো আমরা দেখি বিষয়গুলা। তো অলরেডি আমরা দেখলাম যে নিচের কোনটি ধাতু, অধাতু, অপধাতু আমরা দেখলাম না। তাহলে নিচের কোনটি অপধাতু, তাহলে অপধাতু কোনটা হবে বলো তো, অপধাতু অ্যান্সার হবে কিন্তু টেলুরিয়াম। হ্যাঁ, অ্যান্সার কি হবে বলো তো, টেলুরিয়াম, এটা হবে অপধাতু, তাই না। সুন্দরবন ট্রেনে আজ সিলেট যাবি, এটা অ্যান্সার ভুল আছে এখানে, এটা অপধাতু হবে কি, এটা টেলুরিয়াম, টেলুরিয়াম হবে অ্যান্সার। হ্যাঁ, এরপর নিচের কোনটি ধাতু, ওই যে কে না কে ম্যাকগাইভার এলো কার মনে যেন ফিরে, ছড়াটা যদি মুখস্থ করো, তাহলে ধাতু হচ্ছে পারদ। পারদ বা মার্কারি হচ্ছে একটা ধাতু কিন্তু। হ্যাঁ, পারদ বা মার্কারি কি বলতো, ইংলিশে মার্কারি। মার্কারি কি একটা বলতো, ধাতু, ধাতু, ঠিক আছে।
এরপর যদি দেখি নিচের কোনটি অধাতু, এগুলো পরীক্ষাতে কিন্তু আসে, হ্যাঁ ডুয়েটে কিন্তু এগুলো আসে। নিচের কোনটি অধাতু? অধাতু কোনটা বলো তো? অধাতু হচ্ছে আমাদের অক্সিজেন, জিঙ্ক, পারদ না, অক্সিজেন হচ্ছে আমাদের অধাতু। অক্সিজেন হচ্ছে কিন্তু আমাদের একটা অধাতু। ওকে, এরপর যদি আমরা বলি নিচের কোনটি পদার্থ, পদার্থ হইতে গেলে কি শব্দ, তাপ, আলো এগুলো কি নয়, শক্তি, তাই না? শুধু চেয়ার হচ্ছে পদার্থ। চেয়ার কি বলতো? চেয়ার হচ্ছে আমাদের কিন্তু পদার্থ। আর নিচের কোনটি পদার্থ নয়? পদার্থ নয় হচ্ছে আমাদের শব্দ। পদার্থ নয় কোনটা বলো? শব্দ। ভালো করে খেয়াল করো, পদার্থ নয় হচ্ছে আমাদের শব্দ। তো আমরা অলরেডি তোমাদের সাথে যে বিষয়গুলো একটু দেখলাম, যে পদার্থ কি, মৌলিক পদার্থ, যৌগিক পদার্থ কি, পরমাণু অণু কি, পরমাণু অণুর মধ্যে পার্থক্য, এই টপিকসগুলো কিন্তু আমরা সুন্দর করে তোমাদের কাছে দেখলাম। তো তোমাদেরকে একটা কথা বলে রাখি, তোমরা যারা বিভিন্ন গ্রুপ থেকে আমাদের ক্লাসগুলো করতেছো তাদের উদ্দেশ্যে একটা অ্যানাউন্সমেন্ট হচ্ছে, আমাদের একটা ডুয়েট অ্যাডমিশন কোর্স আছে। তোমরা চাইলে এই ডুয়েট অ্যাডমিশন কোর্সে পলিটেকনিকে থাকাকালীন অবস্থায় তোমরা যুক্ত হইতে পারো। তো এই কোর্সটার মূল্য মাত্র 1999 টাকা। কোর্সটার মূল্য কত? 1999 টাকা। এখানে আমরা পদার্থ, রসায়ন, গণিত, ইংরেজি পড়াই এবং তোমাদের একাডেমিক লেখাপড়ার কোনো ক্ষতি না করে যাতে তোমরা এই লেখাপড়াগুলো করতে পারো সেভাবে কিন্তু কোর্সটা ডিজাইন করা আছে, ঠিক আছে? তো এইটা হচ্ছে ডুয়েট অ্যাডমিশন নিয়ে কথাবার্তা। এখন কোর্সে ভর্তি হওয়ার জন্য কি করবা? এই যে নিচে একটা মোবাইল নাম্বার দেখতে পাচ্ছ, এই নাম্বার করে মেসেজ করবা, হোয়াটসঅ্যাপ করবা অথবা মেসেজ করবা, করে বলবা, কল দিবা যে স্যার কোর্সে ভর্তি হতে চাই, তাহলে আমাদের অ্যাডমিন তোমাদের সাথে কিন্তু যোগাযোগ করবে। আরেকটা বিষয় হচ্ছে, আমাদের পলিটেকনিক একাডেমিক কোর্সের পাশাপাশি আমাদের আরও একটা কোর্স আছে। ডুয়েট অ্যাডমিশনের পাশাপাশি আমাদের পলিটেকনিক একাডেমিক কোর্সও কিন্তু আছে, যেটার কোর্স ফি মাত্র 1250 টাকা। চাইলে তুমি ডুয়েট অ্যাডমিশন কোর্সেও ভর্তি হতে পারো। এবং যাদের অনেকের স্বপ্ন হচ্ছে স্যার আমি তো সরকারি চাকরির প্রস্তুতি নিব, কিভাবে সরকারি চাকরির প্রস্তুতি এখন থেকে নেওয়া যায়, তাহলে তুমি জব প্রস্তুতি কোর্সে ভর্তি হবা। তোমরা অবশ্যই পলিটেকনিক একাডেমিক কোর্সে ভর্তি হবা, তারপর ডুয়েট অ্যাডমিশন অথবা চাকরির প্রস্তুতি যে কোনো একটা কোর্সে ভর্তি হয়ে থাকলে তোমার প্রিপারেশনটা একদম 4 বছর শেষে সুপার কোয়ালিটিতে নিয়ে যাওয়ার দায়িত্ব আমাদের। তো আশা করি তোমরা ব্যাপারটা বুঝতে পারছো। ভালো থাকো সবাই, ধন্যবাদ সবাইকে।